আর এই মুহূর্তে আমাদের অডিও লাইভ স্ট্রিমিংটিও শুরু হয়ে গেছে। আশা করি আপনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন এবং সেটি আপনি পেয়ে গেছেন। সেই লাইভ স্ট্রিমিংটিকেও প্রত্যাশা করছি আপনি সবার সাথে শেয়ার করে দেবেন, সব বন্ধুদের সাথে। স্বাগত জানাচ্ছি লাইভ স্ট্রিমিং এ সবাইকে। আমাদের শরীফুল তুষার যে ঘটনাটি পাঠিয়েছেন, বলছেন সেটা ঠিক মতো করা হয়নি, এই জন্য আমি লিখেই পাঠাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। হ্যাঁ তুষার, আপনি 59 সেকেন্ডের একটি অডিও পাঠিয়েছেন, কিন্তু আপনি সেই ঘটনা লিখে পারেন। আপনি চাইলে পুরো ঘটনাটি আপনি বলেও কিন্তু আমাকে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক যেভাবে পাঠিয়েছেন এভাবে পাঠালেই হবে। যাই হোক, বলছেন এই গল্পটি আমার গ্রামের বাড়ির একজন দিদার কাছ থেকে শোনা। একদিন রাতে দিদা যখন শুয়েছিলেন, তখন রাত 2টা কি 3টা বাজে। তখন দিদার একটি গাছ কাটার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। তিনি তার ঘরের জানলাটি একটু খুলে দেখেন যে তাদের ঘরের পাশে থাকা গাছটি অর্ধেক হয়ে পড়ে আছে এবং পাশে একটি গাছ কাটার কোড়াল পড়ে আছে। আচ্ছা, গাছ কাটার কোড়াল পড়ে আছে। এটি দেখে দিদা ব্যাপারটাকে বেশি গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তিনি ঘুম থেকে উঠে মনে করেন যে কাল রাতে তো গাছটিকে কাটা দেখেছিলাম, যাই গিয়ে দেখি আসলে ওটার কি হলো। তিনি গিয়ে যা দেখেন তা ভাবার বাইরে। তিনি দেখেন যে গাছটি একদম ঠিক আছে, একদম সোজা হয়ে পুরো গাছটি দাঁড়িয়ে আছে। গাছের মধ্যে কিছু রক্তের ফোঁটাও জমে আছে। এই ঘটনা দিদা সবাইকে জানালে সবাই হুজুর ডাকেন এবং বললেন যে আপনারা যেখানে ঘর উঠিয়েছেন সেখানে জিনেদের রাস্তা ছিল, আপনাদের ঘর উঠে যাওয়ায় জিনেদের সমস্যা হয়েছে, তাই তারা এরকম করেছে। এছাড়াও দিদা গভীর রাতে টিউবওয়েল চাপানোর শব্দ পেয়ে উঠে এসে দেখতো যে কেউ নেই। তারপর দিদা হুজুরকে বললেন এবং পুরো বাড়িটিকে তারপর বন্ধ করা হলো। এরপর আর কিছু হয়নি। পরে শোনাবেন। অনেক ধন্যবাদ তুষার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে আছেন সেই জন্য, এবং ঠিক এভাবেই আশা করছি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। facebook.com/capitalfm948 যারা যুক্ত আছেন তাদের নাম একটু পড়ে দিতে চাই। নাসির আছেন নরসিংদী থেকে, তিনি শুনছেন। করিম আহমেদ রয়েছেন, তিনি আছেন আমাদের সাথে। তাইবা তাবাসসুম, কেমন আছো? ভালো আছি। মুনমুনকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রিহা ইসলাম আছেন আমাদের সাথে। সোহেল রানাকে দেখতে পাচ্ছি, হাই সোহেল রানা, যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মার্সি আছেন মুন্সিগঞ্জ থেকে, তিনি যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আইয়াজ ফারহানকে দেখতে পাচ্ছি। বেলাল খান আকাশকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে জীবন চৌধুরী আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জীবন চৌধুরী যুক্ত থাকবার জন্য। আয়াজ আছেন আমাদের সাথে। দেয়ালের ওপারে তুমি, আচ্ছা। নাহিদ পাপন আছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য। আমাদের সাথে যুক্ত হতে চাইলে খুব সহজ, আপনি আপনার নিজের জীবনের যে কোনো ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। সেই সাথে যদি আপনি টেক্সট করতে চান তাহলে সেলফোনে এসএমএস অপশনে টাইপ করবেন CFM স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখে আপনার যে কোনো ঘটনা পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। সেই সাথে অডিওতেও আপনি চাইলে পাঠাতে পারেন, আমরা সেটি আমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেব। আয়াজ আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন, সেটি এবারে আপনার সাথে শেয়ার করতে চাই। আয়াজ আহমেদ ফারহান বলছেন, আসসালামু আলাইকুম অর্ণ ভাই। ওয়ালাইকুম আসসালাম, আশা করি তুমি ভালো আছো। আমি আয়াজ আহমেদ, বিগ ফ্যান অফ দ্য বিজ, বরাবরের মতোই সাথে আছি গাজীপুর থেকে। আজ আমি আমার পঞ্চম ও এই বছরের প্রথম ঘটনাটি শেয়ার করছি, তাহলে শুরু করা যাক। এটা যার কাছে শুনেছি আমি তার নামটা বলছি না। ঘটনাটি ঘটে তার এক বান্ধবীর সাথে, আমি তার মতো করেই বলছি। ওর নাম রিয়া। ও ক্লাস 7-এর এক্সাম শেষ হওয়ার পর রাজশাহীতে ওর আব্বুর সাথে ওর খালার বাসায় বেড়াতে যায়। যেতে যেতে ওদের সকাল হয়ে যায়। ওরা অনেক টায়ার্ড ছিল, তাই ঘুমিয়েও পড়ে। বিকেল বেলায় ঘুম থেকে ওঠে রিয়া, ওর কাজিন জেরিন, লতা, হেনা, তারা একসাথে ঘুরতে যায়। ওরা অনেক এনজয় করে। ওরা ওখানে একটা জাম বাগানের মধ্যে লুকোচুরি খেলতে থাকে। খেলার এক পর্যায়ে রিয়ার টার্ন আসে, তখন ওর চোখ বাঁধা হয়। রিয়া সবাইকে খুঁজতে থাকে। তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছিল। এক সময় ও সফল হয় এবং একজনের হাত ধরে আর আনন্দে চিৎকার করতে থাকে। তখন ও নিজের চোখ খুলে যা দেখে তার জন্য সে নিজেও মোটেও প্রস্তুত ছিল না। ও তখন দেখে যে তার হাত ধরেছে সে মিনিমাম 8 থেকে 9 ফুট লম্বা, কালো রঙের শরীর, মুখটা লম্বা,
জিহ্বা 1 হাত লম্বা আর মুখের বাইরে ঝুলছে, আর সে জামের ডাল ভেঙে যাচ্ছে, ভেঙে খাচ্ছে আর রিয়ার দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে রিয়া চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে। তারপর যখন ওর সেন্স আসে তখন ও নিজেকে খালার বাসায় পায়। তখন সবাইকে সবকিছু খুলে বললে সবাই অবাক হয়ে যায়। তখন ওর কাজিনরা বলে ওরা যখন খেলছিল তখন রিয়া টার্নের সময় চোখ বাঁধা হলেও ও বাগানের গভীরে চলে যেতে থাকে। সবাই ওকে ডাকলেও ও চলে যেতেই থাকে। ওরা ওর পিছু কিছু দূর যায়, কিন্তু গিয়েও রিয়াকে আর খুঁজে পায় না। এবং তারপর বাসায় এসে সবাইকে বললে সবাই গিয়ে পুরো জাম বাগান খোঁজে, কিন্তু রিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন বাগানের মালিক ঘটনা কিছুটা আঁচ করতে পারেন এবং বলেন এই বাগানে মাগরিবের আগে উনি মাঝে মাঝে অদ্ভুত অনেক কিছুই দেখেছেন। তখন সবাই গিয়ে কবিরাজের কাছে যায় এবং সবকিছু খুলে বললে তিনি রিয়ার একটা ব্যবহার করা জামা নিয়ে আসতে বলেন। জামা নিয়ে আসা হলে কবিরাজ জামাটা জানলা দিয়ে কাউকে দেয়। কিছুক্ষণ পরে কবিরাজ বাড়ির উঠানে কিছু পড়ার আওয়াজ পায়। সবাই বাইরে গিয়ে দেখে রিয়া মাটিতে পড়ে আছে আর ওর গায়ে ওই জামাটাই। ওকে বাসায় নিয়ে আসা হয়। কবিরাজ তখন বলে একটা খারাপ জিন ওকে তুলে নিয়ে যায়। ওই বাগানের ওপর দিয়ে জিনেরা যাতায়াত করত, আর একটা খারাপ জিন ওই পথে যাওয়ার সময় ওকে দেখে এবং পছন্দ করে আর ওকে তুলে নিয়ে যায়। কবিরাজের কাছে একটা জিন থাকতো, সে রিয়াকে তারপর ফিরিয়ে আনে। কবিরাজ ওকে একটা তাবিজ দেয় আর বলে এটা সবসময় সাথে রাখতে। ওরা রাজশাহী থেকে খুলনা ব্যাক করে। এর কিছুদিন পর ওর ক্লাস শুরু হয়। ওর ফ্রেন্ডরা ওর হাতে তাবিজ দেখে হাসাহাসি করত। তাই একদিন ও তাবিজ খুলে ফেলল। ওই দিন রাতে ওর প্রাইভেট পড়ে বাসায় আসতে একটু লেট হয়ে যায়। ও একাই বাসায় আসছিল আর ওর মনে হচ্ছিল কেউ ওর পিছু নিয়েছে, কিন্তু পিছু ফিরে কিছুই দেখতে পেল না। আর যখন সে সামনে তাকালো সে দেখল সেই অদ্ভুত প্রাণীটা তার 2 হাত সামনে দাঁড়িয়ে আছে। সে তখন ভয়ে উল্টো পথে দৌড় দিতে শুরু করে আর কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। ও সেন্স আসলে ও নিজেকে নিজের ঘরে পায় আর ও দেখতে পায় টিচার ও আছে সেখানে। তখন তার টিচার বলে ও একা বাসায় আসতে পারবে কিনা এটা ভেবে উনি চিন্তায় ছিলেন, আর ওকে বাসায় এগিয়ে দেওয়ার জন্য রাস্তায় বেরিয়ে দেখেন রিয়া দৌড়ে আসছে এবং তার সাথে ধাক্কা খেয়ে সে সেন্স হারায়। সাথে আরো বলেন যখন রিয়া দৌড়ে আসছিল তখন তার পিছনে কিছু একটা নাকি আসছিল এবং কাছাকাছি আসলে তারপর ওটা অদৃশ্য হয়ে যায়। ওই রাতে রিয়া স্বপ্নে দেখে ওই জন্তুটাকে বলছে আজকে তো বেঁচে গেলে, আরেকদিন পেলে তোকে নিয়ে যাব। এরপর থেকে রিয়া ওই তাবিজটা সব সময় পড়তো। এরপর আর কোনো প্রবলেম হয়নি। এই ছিল আমার ঘটনা। পড়ে শোনানোর জন্য ধন্যবাদ। আই লাভ ইউ অরণ্য ভাই, লাভ ইউ তাবিজ জি। অসংখ্য ধন্যবাদ আয়াজ ফারহান সঙ্গে থাকার জন্য। ঠিক এভাবেই যুক্ত থাকবেন প্রত্যাশা করি। এক এক করে সবগুলো এপিসোডেই আপনি ঘটনা পাঠাবেন, খুব সুন্দর করে লিখে পাঠিয়েছেন। সেখান থেকে আশা করি আমি আপনার সেই ঘটনাগুলো পড়ে শোনাবো। আমাদের কাছে যারা অডিওতে রেকর্ড করে পাঠিয়েছেন ঘটনা, সেই বন্ধুদের ঘটনা এক এক করে শেয়ার করতে চাই। মাসুদ রানা তিনি পাঠিয়েছেন। এইচএস তন্ময় আমাদের নিয়মিত বন্ধু, তিনিও ঘটনা পাঠিয়েছেন। তার অডিওটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে অন্য যারা আমাদের সাথে যুক্ত আছেন, কথার নীরবতা, সেই সাথে যুক্ত আছেন মহসিন আক্তার মমো, রয়েছেন সৈকত আহমেদ, রয়েছেন দীপ্ত ঘোষ, অসংখ্য ধন্যবাদ দীপ্ত ঘোষ। সজীব আছেন আমাদের সাথে, সেই সাথে সুমাইয়া আক্তার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অরণ্য ভাইয়া আছি সঙ্গে। তানজিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে যুক্ত থাকবার জন্য। আমাদের যে বন্ধুরা যুক্ত হয়েছেন, রোহান এইমাত্র বলছেন আমরা আচ্ছা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা উত্তর খান মুন্ডা এলাকায় আমার মা রাতে তেলের পিঠা বানায়। সেদিন রাতে আমাদের ঘরের পাশে
এক মহিলা ফজরের আজানের একটু আগে উঠে, তখন সে দেখে আমার মা চুলা পাড়ে বসে আছে, and সামনে গিয়ে দেখে কেউ নেই। তখন ওই চলে আসে। আচ্ছা, পরের দিন ওই আমার মাকে জিজ্ঞেস করলে মা বলে রাতে উঠে নাই। তাহলে সেটা কি ছিল? রোহান, অনেক ধন্যবাদ, কিন্তু সম্ভব হলে বাংলাতে লেখার চেষ্টা করবেন। মানে ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করাটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার, এবং মাঝে মাঝে এমন কিছু শব্দ আসে যেটা আসলে খুঁজে পেতে আসলে খুব কষ্ট হয়। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। আমাদের তাবিজ গ্রুপেও বেশ কিছু বন্ধু আমাদের ঘটনা পাঠিয়েছেন, সেগুলো আমি একে করে শেয়ার করব। তবে তার আগে অডিওতে যারা পাঠিয়েছেন, মনিকা জাহান আখির আইডি থেকে কোনো একজন নিশ্চয়ই পাঠিয়েছেন, তার ঘটনাটি আমরা এবার একটু শুনতে চাই। দেখি তিনি আমাদেরকে কি পাঠিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম এহসান তালুকদার। আহসান তালুকদার, হ্যাঁ। তৃতীয়বারের মতন আমি তাবিজে ঘটনা শেয়ার করছি। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার বড় মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি বর্তমানে আমেরিকা থাকেন। তার বয়স যখন 24, তখন তার সাথে ঘটনাটি ঘটে। আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে। আমি তার মতো করে ঘটনাটি বলার চেষ্টা করছি। একদিন কম্পিউটার শিখে বরিশাল থেকে বাড়িতে আসছিলাম। যেহেতু আমার বাড়ি গ্রামে, তাই ধারে কাছে কোনো কম্পিউটার শেখার মতো ব্যবস্থা ছিল না। এই জন্য বরিশাল সদরে কম্পিউটার শিখতে যেতাম। বরিশাল থেকে আসতে আমাদের বাজার পড়ে। তখন আমার বাবার পাটের এবং কাপড়ের ব্যবসা ছিল। আমাদের বাজারে নেমে সরাসরি দোকানে চলে গেলাম এবং কিছু হিসাব নিকাশ ছিল, সেগুলো সেরে বাড়িতে আসছিলাম। তখন রাত আনুমানিক 1টা। আমরা জানি যে গ্রামে রাত 1টা মানে গভীর রাত। তখন কোনো লোকজন বাহিরে থাকে না। আমি যখন বাড়ির অর্ধেক পথ এসেছিলাম, তখন আমি খেয়াল করলাম যে হঠাৎ করে একটি কালো কুচকুচে বিড়াল আমার সামনে দিয়ে দৌড় দিয়ে গেল। তখন আমি ব্যাপারটা ততটা গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে একটি অর্ধ হাত আমার সামনে আসলো। এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম এবং দোয়া দরুদ পাঠ করতে লাগলাম। তখন আবার হাতটি উধাও হয়ে গেল। দুপা এগোতেই আমার সামনে আবার 2টি অর্ধ হাত আসলো। এটা দেখে ভয় আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তখন কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। শরীরে যত শক্তি ছিল তত শক্তি দিয়ে দোয়া পড়তে লাগলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আমি বোবা। আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি আবার সিগারেট খেতাম, তাই পকেটে ম্যাচ ছিল। দ্রুত পকেট থেকে ম্যাচটা বের করে একটা কাঠি জ্বালালাম। কাঠিটি জ্বলে উঠতেই হাত দুটি উধাও হয়ে গেল। কাঠিটি পুরোটা জ্বলে যাওয়ার পর হাত দুটি আবার আমার সামনে চলে আসে। এইবার যেন হাত দুটি আমাকে জড়িয়ে ধরবে। তখন আমি আবার আরেকটি কাঠি জ্বালালাম। তখন হাত দুটি আবার চলে গেল। এইভাবে করতে করতে একটা পুকুর আছে, সেটির নাম হলো নয়া পুকুর। সেই পর্যন্ত গেলাম। সেখানে একটি চালতা গাছ ছিল। সেই চালতা গাছের উপরে লক্ষ্য করলাম একটি বিশাল বড় বিভৎস চেহারার একজন মানুষ। সে আমাকে বলছে, আজকের জন্য তুই বেঁচে গেলি। সেই পুকুরটার একটু পরেই আমার কাকির বাড়ি। সেখানে গিয়ে আমি জোরে কাকিকে একটা ডাক দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। তার পরের দিন আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। তারপর আমাকে কবিরাজ বাড়িতে এসে তাবিজ দিয়ে যায়। তারপর থেকে আল্লাহর রহমতে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। তো অরণ্য ভাই, ঘটনাটি গুছিয়ে না বলতে পারার জন্য দুঃখিত। ঘটনাটি একেবারে সত্যি, সুতরাং এটি বিশ্বাস করা কিংবা না করা একান্তই শ্রোতাদের ব্যক্তিগত ব্যাপার।
অরণ্য ভাই, যতই তাবিজি ঘটনা শেয়ার করছি ততই তাবিজ অনুষ্ঠানটি আরো ভালো লাগছে। তো ভাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই যারা কষ্ট করে পুরো ঘটনাটি একসাথে রেকর্ড করেন এবং পাঠান, তাদের জন্যই আমাদের আয়োজন, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আসলে আমাদের সার্থকতা। ঠিক এভাবে যুক্ত থাকবেন সেটাই প্রত্যাশা করি। আর নিশ্চয়ই লিখে পাঠাবেন আপনাদের ঘটনা এক এক করে, অথবা যদি আপনার মনে হয় যে আপনি অডিওতে রেকর্ড করে পাঠাতে পারবেন, সেটাও কিন্তু সম্ভব। facebook.com/capitalfm 948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আপনার উপস্থিতি দেখতে চাই, এবং সেখান থেকে নিশ্চয়ই আপনার সাথে আমার কথা হয়ে যাবে। আর যদি আপনি রেকর্ড করে পাঠাতে চান সেটাও কিন্তু সম্ভব। যাই হোক, আমরা আমাদের বন্ধুদের পাঠানো ঘটনা একবার আপনার সামনে উপস্থাপন করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন, যারা তাবিজের আজকের এই অডিও স্ট্রিমিংটিকে শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের তাবিজের গ্রুপে একটু চলে যাই। হুসাইন আহমেদ আমাদের বন্ধু, তিনি পাঠিয়েছেন পরের ঘটনাটি। বলছেন, আসসালামু আলাইকুম অরণ্য ভাইয়া, আমার নাম হুসাইন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নাটঘর থেকে বলছি। আশা করি ভালো আছেন। আপনি তো ভালোই থাকেন, আর কথা বাড়াতে চাই না, ঘটনায় চলে যাই। আমি একদিন ঠিক করলাম হিন্দুদের পূজায় যাব, দেখব কি হয়। সেখানে তো ভালো আছে। আমি কোনোদিন পূজায় যাই নাই, আমার বাবা মানা করেছে। তার জন্য তো হিন্দুদের পূজা অন্য গ্রামে আমি ঠিক করেছি, যাবই, দেখে আসি কি হয়। তো যেই কথা সেই কাজ, আমার সাথে নেওয়ার মতো কাউকে পেলাম না। এমদাদুলও তার নানার বাড়িতে চলে গেছে, মুজাহিদ সেও শহরে চলে গেছে। তো আমার নেওয়ার মতো কেউ ছিল না। আমি এক ব্যাটারির রাইট নিয়ে, আচ্ছা রাইট না, একটা লাইট হবে, এক ব্যাটারির রাইট। আচ্ছা যাই হোক, উনি কষ্ট করে লিখতেন, বুঝতে পারছি। উনি বলছেন এক ব্যাটারির লাইট নিয়ে একটি বাটন মোবাইল নিয়ে মাকে না বলে চলে যায় আমাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার পথ। যাইতে একটি শ্মশান ঘাট পড়ে এবং কিছু দূর পরে কবরস্থান। আমি রাত প্রায় 7:30 বাজে পথ দিলাম। দেখি কিছু হিন্দু ধর্মের মানুষ যাচ্ছে। তো আমি কিছুতে যাওয়ার পরেই দেখলাম তারা অন্য পথ দিয়ে চলে যাচ্ছে। তো আমি শ্মশানের কাছে যখন গেলাম, তখন দেখতে পাই একটি কালো কুকুর আমার দিকে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে যাই। তো এটাকে সরে যাওয়ার জন্য দাও দিলাম, এটা কিছুতেই সরে না। তো আমি কিছুক্ষণ পরে দেখি একটু দূর দিয়ে একটি খালে লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল। তো গেলাম এবং পূজা শেষ করে রাত প্রায় 12:30 বাজে ভয়ে ভয়ে হাঁটা শুরু করলাম। তখন আমি একটা ছোট ব্রিজ পার হতে চাই, সেদিকে প্রায় 10 থেকে 12টা কালো কুকুর আমার দিকে আসছে। আমি এগুলো দেখে ভয়ে এক দৌড় দিলাম এবং কিছু দূর কুকুরগুলো আমার দিকে দৌড়াচ্ছে। আমি দেখে খুব ভয় পেয়ে যাই এবং কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই কুকুরগুলি হাতির সমান হয়ে গেছে এবং আমাকে ধরে ফেলেছে। আমার চারদিক ঘিরে বলছে, এখন পালাবি কই? এক একটা অবয়ব বলছে ওকে মেরে ফেল, আর একটা বলছে আমাদের সাথে নিয়ে যাই, ওকে আমাদের পছন্দ হয়েছে। এমন বিকট কি হাঁচতে আছে এচা। আমি বললাম, আপনারা কি চান, আমাকে ছেড়ে দেন। বলে, না, তোকে মেরে ফেলা হবে। এখন তোর মনে নাই তুই আমাকে শ্মশানে বকা দিয়েছিলি? আজকে তোকে কে বাঁচাবে? আমি ঘেমে প্রায় গোসল করে ফেলেছি, কিছুতেই তাদের থেকে আসা সম্ভব না। হঠাৎ দেখি একটি মহিলা, প্রায় 6-7টি লোক একটি লাশ কাঁধে করে নিয়ে আসছে। আমার মনে একটা সাহস জাগলো এবং হঠাৎ আমার সামনে অবয়বগুলো সব উধাও হয়ে গেল। সামনে দেখি লাশ কাঁধে নিয়ে কান্না করছে। আমি তাদের দিকে এগিয়ে যাই। পরে আমাকে দেখে লোকগুলো বলল, তুমি আমাদের সাথে কবরস্থানে আসো, লাশটাকে জানাজা দিয়ে আসবা। এত রাতে এখানে কি করো? আমি সেই কথা আর বললাম না, বলছি বাড়ি যাচ্ছি। এই বলে আমাদের সাথে কবরস্থানে আসো, জানাজা অংশগ্রহণ করো। আমি 7-5 না ভেবেই চলে গেলাম। তারপর কবর খনন করা হলো, জানাজা দিবে। সেই মুহূর্তে দেখি তাদের দিকে হঠাৎ আমার চোখ পড়ল এবং তাদের পায়ের পাতায় দেখতে পাই ওগুলো উল্টা, মানুষের মতো না। এবং পেছনে আমি দেখি, কি আর করব,
জানাজা শেষ করে একটু দূরে গিয়ে একটি মসজিদের সামনে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। হুজুর থেকে শুনেছিলাম হুজুর ফজরের নামাজের সময় হুজুর জন্য বের হয়ে দেখতে পান আমাকে এবং অনেকক্ষণ পরে আমাকে সুস্থ করেন। তারপর হুজুর আমার থেকে কাহিনী শুনে আমাকে ঝাড়ফুঁক দিয়ে বললেন, তুমি একা একা কোনো জায়গায় যাবে না। এই ছিল ভাই আমার ঘটনা। ঘটনাটি গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য দুঃখিত। নিজের প্রতি খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে হোসাইন আহমেদ, তাবিজ গ্রুপে আপনি যে ঘটনা লিখে পাঠিয়েছেন সেটি আপনি লিখে পাঠিয়েছেন, এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। কারণ মানুষ যখন নিজে থেকে লেখে তখন কিন্তু টুকটাক ভুল ভাল হয়ে থাকে, এবং সেগুলো আমি আসলে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি, ভালোবাসার দৃষ্টিতে দেখি। আপনি কষ্ট করে লিখেছেন, সেই জায়গাতেই কিন্তু আপনি আমাদের খুব কাছের একজন মানুষ হয়ে গেছেন। কপি করে বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসার এই জিনিসটার চেয়ে অন্তত নিজে কষ্ট করে লেখাটা অনেক ভালো। আর যদি একটু কম কষ্ট করতে চান তাহলে অডিওতে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, তাহলে আর অন্তত বানান ভুলের কোনো সমস্যা থাকবে না। যাই হোক, আমাদের সাথে যারা যুক্ত আছেন সব বন্ধুদেরকে আরো একবার স্বাগত জানাতে চাই facebook.com/capitalfm 948-এ। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের কথা আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরেকটা অডিও ক্লিপ শুনতে চাই। কে আছেন আমাদের সাথে এবং এই মুহূর্তে কি লিখে পাঠিয়েছেন না কি রেকর্ড করে পাঠিয়েছেন সেই ঘটনাটি একটু শুনি। যিনি আছেন তার নাম এমডি জনি হাসান। দেখি জনি আমাদেরকে কি লিখছেন। আসসালামু আলাইকুম মুন্না ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে আমাদেরকে যারা শুনছেন আশা করি সবাই ভালো আছেন। জি। আমি ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর গুনিও গ্রাম থেকে বলছি। আমি এমডি জনি হাসান। জি। আমি একটা ঘটনা শেয়ার করতে চাই ভাইয়া। নিশ্চয়ই। ঘটনাটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো কথা না বলে আমি ঘটনাটি চলে যাচ্ছি। ঘটনাটি ভাইয়া আনুমানিক 10 থেকে 12 বছর আগে ঘটে যাও। তো ফ্রেন্ডের নানুর সাথে ঘটে যাও আমি তার কাছ থেকে শোনা। জি। তো আমাদের ফ্রেন্ডের নানু ওনার মেয়েকে বিয়ে দিচ্ছে ওই আরেকটি গ্রামে। আচ্ছা। তো ওনার মেয়ের জামাই, শর্টকাটে বলতে চাই, ওনার মেয়ের জামাই একদিন অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হওয়ার পর ওনার মেয়ে ওনার কাছে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে বাবা তোমরা জামাই অসুস্থ, পারলে এসে দেখে যাও। তো উনি ফ্রেন্ডের যে নানু, সরি ফ্রেন্ড শব্দটা ব্যবহার না করলাম আমার জন্য একটু সুবিধা হচ্ছে, জন্য করলাম না। তো নানু কি বললেন যে আচ্ছা ঠিক আছে আমি আসবো, আজকে আসবো। তো ওনার যে মেয়ের বাড়ি, ও যদি মেয়ের বাড়ি যেতে হয় সিএনজি দিয়ে গেলে প্রায় 30 মিনিটের মতো লাগে, প্রায় 30 থেকে 40 টাকার মতন ভাড়া, সরি এখনের ভাড়া, আর তখনকার সময় হয়তো 15 থেকে 20 টাকা ভাড়া ছিল। তো গ্রামের ভাড়া তো বুঝেন কতটুকু দূর হবে। তো উনি যাই ওনার মেয়ের বাড়িতে, যাওয়ার পর সেদিন বিকাল টাইমে যায়। তো যাওয়ার পর উনি ওনার মেয়ে জামাইকে দেখলো যে না ঠিক আছে, তখন একটু সুস্থই আছে। তো উনি ওনার মেয়েকে বলতেছে যে আমি এখন যে সুস্থই আছে, তো দেখলাম আমি থাকতে পারবো না আজকে, আমি আবার চলে যাব, বাড়িতে চলে যাব। তো ওনার মেয়ে বলতেছে যে আপনি কি বলেন আব্বা, এখন রাত্র বাজে, কত রাত বাজে, এখন আপনি যাবে, এখন তো কোনো গাড়ি পাইবেন না। তো উনি বলতেছে যে না আমি গাড়ি লাগবে না আমার, আমি এমনিতে যেতে পারবো, আইটাই চলে যাবো, সমস্যা নেই, যাইতে পারবো। তো ওনার মেয়ে ওনাকে বলে যে না এখন যাওয়ার দরকার নাই, আপনি সকালে ওইটা আজকে রাতটা থেকে যান, সকালে ফার্স্ট টাইম আপনি চলে যায়। আচ্ছা। তো উনি ওনার মেয়ের কথা না শুনে উনি বললেন যে না আমাকে যেতে হবে আজকে সকাল টাইমে, আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে, আমি এখন চলে যাব। তো ওনার মেয়ের সম্ভব হল না ওনাকে ডাকার, উনি ওনার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তো তখন রাত্র প্রায় আনুমানিক 12টা থেকে 12:30 হয়তো বাজে। আচ্ছা। হ্যাঁ এরকমই হবে।
তো উনি রওনা হয়ে গেলেন ওনার বাড়িতে যাওয়ার জন্য। তো হাঁটতে লাগলেন। উনি হাঁটতে হাঁটতে যখন অনেকটা জায়গায় আসলেন, প্রায় মাঝপথে যখন আসলেন, তো রাস্তা ছিল, যে রাস্তা মেন রাস্তা ছিল, রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর নেই। ওই রাস্তার এক পাশে হচ্ছে খাল, আর এক পাশে তো গাছ টাছ আছে, এগুলো আছে। তো উনি হাঁটতে লাগলেন, তখন ওই ছিল, ছাদের আলো ছিল অনেকটাই, রাতের বেলা অনেক ছাদের আলো হয় না, তখন জ্যোৎস্না রাত ছিল, ছাদের আলো ছিল। তো উনি হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে আসতে লাগলেন। ও আগের মানুষ তো মনে কোনো বই ছিল না। তা উনি হাঁটতে হাঁটতে যখন আসলেন, মাঝপথে আসার পর আশেপাশে কোনো বাড়িঘর নেই। তো হঠাৎ করে উনি ওনার চোখটা একটু এই বাম পাশে থাকায়, উনি বাম পাশে চলে যায়, তো ওনার চোখ নজরটা। তো উনি বাম পাশে থাকানোর পর দেখতেছে যে খাল ছিল না, ওই খালের পাশে ওনার খালের খানির মধ্যে একজন লোক, অনেক লম্বা সাদা কাপড় পরে, অনেক লম্বা একজন লোক সাদা কাপড় পরে, ওনার ভিতরের যে জিনিসগুলা ছিল, নারী, এই কলিজা, এগুলা মানে ওনার ভিতরে যে জিনিসগুলা ছিল ওইগুলা না পানির মধ্যে ধুইতে করতেছে। তো উনি বিষয়টা দেখা উনি বুঝতে পারেন যে না এটা কি, উনি বুঝতে পারেন। তো উনি একটু ভয় পেয়ে যান। ভয় পেয়ে যাওয়ার পর উনি আর ওইদিকে থাকার নাই, না থাকে উনি সোজা হাঁটতে লাগেন, আর মনে মনে সূরা পাঠ করতে লাগেন। তো উনি হাঁটতে লাগেন। হাঁটতে হাঁটতে যখন একটু সামনে আসে, 4 থেকে 5 মিনিট হাঁটার পর সামনে একটা ব্রিজ ছিল, ব্রিজের পাশে অনেক গাছ বেড়ে ছিল। তো উনি একটু বয়ে হাঁটতে লাগেন, আশেপাশে তো কোনো বাড়িঘর নাই, মনে মনে সূরা পাঠ করতে লাগেন আর হাঁটতে লাগেন। তো উনি যখন ওই ব্রিজের পাশে আসে, ব্রিজে উঠার আগেই একজন লোক অনেক লম্বা সাদা কাপড় পরে ওনার সামনে দাঁড়ানো, দুই পাশে 2 পা দিয়ে দাঁড়ানো। তো উনি দেখে এটা দাঁড়াই গেলেন, উনি একটু ভয় পেয়ে গেলেন, উনার সামনে এগোতে পারছে না। তো ওনাকে বলতেছে যে তুই তোর বাড়ি কই? তো উনি বলতেছে যে ওই যে সামনের গ্রামে আমার বাড়ি। তো বলতেছে যে কই গেছিলি, এখন কই গেছিলি তুই? তো উনি বলে যে আমি আমার মেয়ের বাড়িতে গেছিলাম, আমার মেয়ের জামাইটা অসুস্থ ছিল, আমি এখানে আমার মেয়ের জামাইটাকে দেখার জন্য গেছিলাম। তো উনি বলতেছে যে হ্যাঁ, এখন তুই আসলি কেন, এত রাইতে আসলি কেন? কালকে সকালে আইতি, এখন আসলি কেন? তো উনি বলতেছে যে আমার বাড়িতে কাজ ছিল, ওই জন্য আমি চলে আসছি। তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তুই ওই জায়গায় যে জায়গায় আসছিলি, ওই জায়গাটা কি তুই কোনো কিছু দেখছিলি? তো উনি মিথ্যা কথা বলে নাই। উনি বলতেছে হ্যাঁ, আমি ওই খালের খানসির মধ্যে দেখেছিলাম একজন লোক ওখানে ইয়া করতেছে, কি যেন ওখানে ওকে, পুরো ঘটনাটাই উনি বলার চেষ্টা করেছেন, কিন্তু একটু আওয়াজ বেশি থাকার কারণে আসলে তিনি আসলে খুব বেশি একটা স্পষ্ট বলতে পারেননি। আপনারাও বলছিলেন যে গাড়ির হর্ন শুনছি বেশি। যাই হোক, আসলে রেকর্ড করার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, আমাদের বাকি বন্ধুরা যেন ঠিকঠাক মতো আসলে তাবিজের ফিলটা পান। অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরো ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য, এবং বাকি যারাও পাঠাবেন তাদের জন্য শুভকামনা তো থাকছেই। এক এক করে সেই সবগুলো ঘটনা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেখান থেকে আপনাদের গল্প আমি পেয়ে যাব। facebook.com/Capital FM 948 যারা যুক্ত আছেন, যারা শেয়ার করছেন, রিফাত হাওলাদার, এমডি সুজন, বিবেক সেন, সৌরভ হুসাইন, তামিম হুসাইন, মুস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম, শামীম ফেরদৌস, আবিদ হাসান, মনিকা জাহান আখি, সোহেল রানা, ফারহা ইসলাম, ফাহিমা, এনকে নাহিদ ইসলাম, সেই সাথে রয়েছেন আরো অনেক অনেক বন্ধু। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। facebook.com/Capital FM 948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন, এবং আশা করি ঠিক এভাবে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনাদের ঘটনাগুলো এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই।
এরপরে ঘটনায় যেতে চাই। আমাদের কাছে যিনি পাঠিয়েছেন জীবন চৌধুরী, আমাদের নিয়মিত বন্ধু, তার ঘটনা শেয়ার করতে চাই এবার। বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আজকেও কালেক্ট করা ঘটনা শেয়ার করছি। পড়লে তাবিজ গ্রুপে একটা স্টোরি শেয়ার হয়েছে, সেটা তো অলরেডি পড়েছে। এবং বলছেন যে আমার এক ফ্রেন্ডের ভাষায় বলছি। বাসে উঠলাম, ভেতরটা ফাঁকা, একদমই ফাঁকা হতে পারে আজকে শুক্রবার, তাই বলে কি একজনও থাকবে না? বাস প্রচন্ড জোরে ছুটছে, কমপক্ষে 130-140, মনে হচ্ছে যেন উড়ে চলছে। হঠাৎ উড়ে আসলো কয়েকজন মেয়ে, পাশে এসে বসলো, বুঝলাম না আসলে হচ্ছে কি। এবং একজন বলল, আচ্ছা, এসেই গলা টিপে ধরে বলল বিয়ে করবে কিনা বল। এদের মধ্যে একটা মেয়ের চেহারা দেখতে খুব চেনা চেনা লাগছিল। এই মেয়েটার ছবি তো আমি পেপারে দেখেছিলাম। যাই হোক, সে বলছে আমার কাছে কেন? দূরে বাসের লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম আমার চেহারার স্থলে আরেকজনের চেহারার প্রতিবিম্ব, এবং সর্বশক্তি দিয়ে চিৎকার দিলাম। আম্মু রান্নাঘর থেকে দৌড়ে এলো। এই মুহূর্তে আমি বিছানায় আছি, তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। যাই হোক, সন্ধ্যা পর্যন্ত আমি একটা মুভি দেখেছিলাম, মিলিয়ন ওয়েজ টু ডাই ইন দ্য ওয়েস্ট। দেখে মনটা ভালো হয়ে গেল। অস্কার পুরস্কারের ধরনের মুভি পাওয়া উচিত। সন্ধ্যাবেলা হাঁটতে বেরোলাম। এখানে আমার কোনো বন্ধু নাই, তাই একা একা হাঁটতে হয়। শহর ছেড়ে গ্রামের পথে হাঁটতে লাগলাম। একটা জঙ্গলের মতো জায়গায় আসলাম। আশপাশে কোনো প্রাণের ছোঁয়া নেই, গা ছমছম করার মতো পরিবেশ। হঠাৎ একটা মেয়ে কণ্ঠ বলল, সাবধানে, সামনে সাপ। আমি তাকিয়ে দেখলাম আসলেই সামনে সাপ ছিল। লাফ দিয়ে আমি সরে গেলাম। মেয়েটা দেখে চোখ পড়ে গেল। জ্যোৎস্না ছিল, স্পষ্ট দেখতে পেলাম পরম সুন্দরী কেউ একজন, এবং একটা ইট দিয়ে, বাড়ি দিয়ে সাপটাকে সে মেরে ফেললো। যাই হোক, মেয়েটা কোনো ছায়া তখন মাটিতে পড়ছে না, আমি লক্ষ্য করলাম। অর্থাৎ মেয়েটি মানুষ না। বুঝলাম এখন আমার সাথে যা যা হবে তা আসলে সামলে ওঠার সামর্থ্য আমার নেই। শব্দ করে হেসে উঠলো, বলছে ভয় পাচ্ছেন কেন? যাই হোক, তারপর নিজের মধ্যে অনেক কথাবার্তা হলো, এবং শেষ পর্যন্ত সে দৌড়ে চলে আসলো এবং হাঁপাতে হাঁপাতে বাসায় এসে পৌঁছালো, এবং দেখলো যে মেহমান আসছে। পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াটি এসছে। ড্রয়িং রুমে ঢুকতেই চোখ কপালে উঠলো, মেয়েটাও ছিল। সে নাকি চোখ টিপনি দিল, এবং মেয়েটার পিতামাতার পরিচয় শেষে পরিচয় করিয়ে দিল। ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। ভাইয়া, কেউ যদি একটা অডিওতে 2-3টা গল্প শেয়ার করে খুব ভালো লাগে, কোনো সমস্যা নেই। জীবন অডিওতে 2-3টা কেন, 4-5টা গল্প শেয়ার করতে পারে। এটা আসলে সবার শো, এটা শুধু কোনো একজনের শো না। হ্যাঁ, তো সবাই এখানে আসলে ঘটনা শেয়ার করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের সাথে রয়েছেন রেইনড্রপ। অসংখ্য ধন্যবাদ রেইনড্রপ আপনাকে সঙ্গে থাকার জন্য। যাই হোক, তিনি ছোট্ট একটি ঘটনা পাঠিয়েছেন, সেটি আমি শেয়ার করব। তবে তার আগে একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হচ্ছে। বিরতির পর ফিরে এসে আমাদের এইচএস তন্ময়ের পাঠানো অডিওতে যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি আপনাদের সাথে শেয়ার করব, এবং আমাদের বাকি যে বন্ধুরা আছেন তারা যেগুলো পাঠিয়েছেন সেগুলো শেয়ার করব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি সঙ্গেই থাকবেন। ফিরছি বিরতির পর। আরে ডাক্তার ভাই যে, কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময়ই পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাৎ কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট। জার্মান ভিআরএম প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। তুমি কাঁদলে কাঁদে আমার হৃদয়, তুমি হাসলে সে তো আমার বিশ্বজয়। ভালোবাসার কোমল স্পর্শে প্রতিটি ক্ষণ ভরে থাকুক এই ঘরময়। আপনার আদরের সোনামণির দিনভর সুরক্ষা আরো এক ধাপ বাড়িয়ে দিতে ব্যবহার করুন অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন এবং আরামদায়ক বসুন্ধরা ডায়া প্যান্ট। এটি সাশ্রয়ী ও নিরাপদ। বসুন্ধরা ডায়া প্যান্ট, ওর ভালোর জন্য। আরে ডাক্তার ভাই যে, কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময়ই পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাৎ কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি,
আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর, তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট। জার্মান ভিআরএম প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। স্বপন, একটু থাম। কেন বাবা? দাঁড়া, স্বপ্নের ব্রিজটাকে একটু প্রাণ ভরে দেখি। আমি যখন কলেজে যেতাম তখন রূপসা নদীতে বৃষ্টিতে কত ভিজেছি। একবার তোর দাদু অসুস্থ হলো, ঘাটে গিয়ে দেখি ফেরি বন্ধ। তখন সন্ধ্যা, ভাগ্যিস নৌকা ছিল। প্রথম যেদিন রূপসা ব্রিজ চালু হলো, আমরা পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়েছি। এই বিশাল স্থাপনা নির্মাণে ব্যবহৃত হয়েছে কিং ব্র্যান্ড সিমেন্ট। কিং ব্র্যান্ড সিমেন্ট, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট। ক্যাপিটাল এফএম। তাবিজ। আবারও স্বাগত জানাচ্ছি শনিবারের বিশেষ আয়োজন তাবিজে জাহান অরণ্য আছি আপনার জন্য। facebook.com/capitalfm948 জয়েন করে আপনার নিজের জীবনে যে ঘটনাগুলো আপনি প্রত্যক্ষ করেছেন, যার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে নেই, কিংবা আপনার বন্ধু আত্মীয় পরিচিত যে কারোর সাথে যে কোনো ঘটনা ঘটেছে, অতি প্রাকৃত ঘটনা, যেসব ঘটনা আমরা কখনো চিন্তা করি না, কল্পনাতেও আনি না, সেই সব ঘটনাগুলো এক এক করে আমরা তাবিজ অনুষ্ঠানে উপস্থাপন করতে চাই। এইচএস তন্ময় আমাদের বন্ধু আমাদের কাছে যে ঘটনাটি অডিওতে পাঠিয়েছেন সেটি এবার আমরা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তন্ময়, জি, গাজীপুরের কালীগঞ্জ থেকে। তাবিজ শোয়ের একজন রেগুলার শ্রোতা। আমি তাবিজ শোয়ে কিছু সময় দেখা গেছে আমি আমার উপস্থিতি দেখাতে পারি, আবার কিছু সময় দেখাতে পারি না, কিন্তু প্রতিনিয়তই আমি তাবিজ শোটা শুনে থাকি। তাবিজ শোটা আমার ভালোবাসার একটা অনুষ্ঠান। প্রতিনিয়তই আমি প্রতি শনিবারে এটা শুনে থাকি। হয়তো মাঝে মাঝে দেখাতে পারি আমার উপস্থিতি, হয়তো দেখাতে পারি না। প্রায় সময় আমি আমার মানে জীবনে বা আশেপাশে বা আমার আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার বিশ্লেষণে তোমাদের কাছে পাঠানোর চেষ্টা করি। বিগত কয়েক সপ্তাহ আমি শুধু শুনেছি, ঘটনা পাঠাতে পারি নাই, কারণ আমার তেমন কোনো ঘটনা জানা ছিল না। কিন্তু কালকে শুক্রবারে নানুর বাসায় গিয়েছিলাম। নানু আমাকে একটা ঘটনা বলেছিল, ওই ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে আমি ঘটনাটা বলবো, কারণ বেশি সময় নেওয়া হয়তো উচিত হবে না। আরো অনেক শ্রোতা রয়েছে যাদের ঘটনাগুলো তোমার কাছে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে পাঠায় যে তুমি তাদের ঘটনা সবার সাথে শেয়ার করবা। তো বেশি কথা না বলে তোমার কাছে ডিরেক্ট ঘটনাটা শেয়ার করি। ঘটনাটা আমার নানু বলেছে এটা নাকি আরো 25-30 বছর আগে, যেটা আমারও জন্মের আগের নাকি। নানু নাকি একজন ব্যবসায়ী ছিল, বাজারে ব্যবসা করত, মিডল টাইপের ব্যবসায়ী, মানে তো এরকম বড় ব্যবসায়ীও না আবার ছোটও না, মানে মিডিয়াম টাইপের ব্যবসায়ী। তো তিনি নাকি আলু, পেঁয়াজ, তারপরে রসুন এসবের ব্যবসা করত। বাজারে একটা দোকান ছিল, দোকান মতো ওই জায়গায় আর কি ব্যবসা করত। আচ্ছা। তো প্রায় সময় দেখা গেছে নানুর বাসায় ফিরতে একটু লেট হইতো, কারণ নানুর যেই সাথে লোক ছিল ওদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে চাটা খেয়ে প্রায় 9টা-10টা এরকম সময় বাসায় ফিরতো। তো ওই টাইমে তৎকালীন সময়ে নাকি গ্রামে যেই 9টা-10টা অনেক রাত্র নাকি গণ্য করা হইতো, মানে অনেক রাত্র, এখনকার সময় থেকে অনেক পার্থক্য নাকি ছিল। তো 9টা-10টার সময় প্রায় সময় ফিরতো, কিন্তু তেমন কোনো সমস্যা হতো না। ওরা 4-5 জন নাকি একসাথে ফিরতো। তো যাদের সাথে ফিরতো তাদের বাসা নানুর বাসা ফেরার আগে পড়ে যেত। নানুর নাকি একটু দূরে বাসা ছিল, আর বলে রাখা ভালো বাজারটা ছিল আমাদের নানুর বাসা থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। তারা ওই টাইমে মানে এত রাত্রি হয়ে যেত যে কোনো রকম বাহন, মানে যে সব দিয়ে তারা চলাচল করতো ওইসব কোনো বাহন পাইতো না। ওই দেখা গেছে যে হেঁটে হেঁটে চলে আসতো, আর সবাই একসাথে আসতো, তো হেঁটেই আসতো। তো একদিন হয়েছে কি, গ্রামে নাকি হাট বইতো। প্রতি সপ্তাহে 2-1 দিন নাকি হাটে লোকজন মানে একত্রে জড়ো হইতো। ওই টাইমে নাকি বাজারটা অনেক বড় হইতো।
তো হাট বলতে এখন কি বোঝায় ওইটা আমি জানি না, কিন্তু ওই টাইমে নাকি হাট বইতো, অনেক লোকজন ক্রেতা বিক্রেতা হইতো। তো ওই হাটের দিন রাত্রে নানু বেচা কেনা শেষে আবার নাকি ওনার দোকানের সামগ্রীগুলা অন্য জায়গা থেকে আসছে, ওনার মানে ওনার দোকানে আরো সামগ্রী উঠাবে, তো ওইগুলো আসছে। ওকে। তো এগুলা রাখার জন্য সময় দরকার। তো সব মিলিয়ে দেখা গেছে যে প্রায় 12টা, 12:15, এমন 12:30টার মতো নাকি বেজে গেছে। তো ওই যে নানুর সাথে যে সাথীগুলা ছিল ওরা নাকি আগেই চলে আসছে, নানুকে বলতেছে যে আমরা তো চলে যাবো, তুমি আসো চলে যাই। বলতেছে না, আমার তো বাহির থেকে মাল আসছে, ওইগুলো আমি রেখে তারপর বাসা যাই। তো এই পরিপ্রেক্ষিতে দেখা গেছে নানু 12:30টার মতো বেজে গেছে, আসতেছিল। তো বাজার থেকে বাসায় ফেরার পথে নাকি, নানুদের বাসায় ফেরার পথে এখন জানি না, কিন্তু আগে নাকি রাস্তাঘাটটা খুব অন্ধকার ছিল, তারপরে তো এরকম লোকজনের বসবাস ছিল না, সবাই নাকি গৃহস্থ ছিল। তো সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় যে খাওয়া দাওয়া করে শুয়ে থাকতো, আবার নাকি ফজরের টাইমে ওইটা ওই চাষের কাজে লেগে যেত। তো ওই পরিপ্রেক্ষিতে রাস্তায় তেমন লোকজনও থাকতো না, তারপরে জঙ্গল টঙ্গল ছিল রাস্তার পাশে, এরকম আর কি। তো নানু একটু সাহসী টাইপের ছিল, নানু আসতেছে একা একা। রাস্তার পাশে নাকি একটা পুকুর ছিল, পুকুরের পারে একটা বট গাছের মতো ছিল, তেমন বড় না কিন্তু আবার ছোট না। ওইখানে নাকি আবার হিন্দুরা প্রতি অমাবস্যা নাকি বলে ওইটার সময় পূজা করতো। তো কয়েকদিন আগে নাকি ওই জায়গায় পূজা গেছে, তো ওই যে লাল সুতা টুতা ওইগুলা তো পেঁচাইছে, তো ওইগুলা দেখতো নানু দেখা পাশ দিয়ে চলে আসছে বট গাছে। ওভারঅল যখন বট গাছটা নাকি পার করছে, বট গাছটা পার করার পর কিছু দূর আসার পর, পুকুরটা পার করে আসার পর নানু অনুভব করতেছে যে তার পিছন পিছন নাকি কোনো একটা কিছু আসতেছে, লাইক জুতোর আওয়াজ বা পায়ের আওয়াজ যেরকম হয় ওইরকম একটা কিছু লাইক শব্দ হইতেছে। তো ওই শব্দটার দরুন নানু বুঝতে পারতেছে না কি হচ্ছে। তো নানু এইসব খেয়াল না করে বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পরে নানু নাকি একটা বড় গাভী, মানে গরু পালতো, গাভী গরু। তো বাসায় আসার পরে সবসময় ওই গরুটার কি চিল্লাইতো, মানে জোরে জোরে ডাকতো, নানুরে চিনতো হয়তো, মানে ওই ভালোবাসার একটা সম্পর্ক হয়ে গেছিল নাকি গরুটার সাথে। তো ওই দিন নাকি গরুটা বেশি উত্তেজিত ছিল, মানে লাফাইতেছিল, এরকম করতেছিল। তো নানু ভাবছে যে হয়তো অনেক রাত্রি হয়ে গেছে, তো ওইটা দেখা উত্তেজিত হয়ে গেছে, ভাবছে বাড়ির লোক এরকম আর কি। পরে নানু হাত মুখ দিয়ে ওই দিন রাত্রের খাওয়া দাওয়া না করেই ঘুমাই গেছে। সকালে উঠে দেখে ভাইয়া গরুটা বের করবে, ওই টাইমে নাকি দেখে যে গোয়ালঘরটা, ওইখানে গরুটা মানে জীবিত নাই, গরুটা মরে পড়ে আছে। আর গরুটার যেই দিকে শুয়ে আছে গাঁটটা এর উল্টো দিকে কাত করে মুচড়ে ভাঙে যেভাবে, ওইভাবে ভেঙে রাখছে। তো এরকম দেখা নানুর বাসার ফ্যামিলি সবাই ভয় পেয়ে গেছে যে এরকম কি করে হলো, এমনিতে আতঙ্ক হয়ে গেছে। পরে এটা মানে তারা তেমন গুরুত্ব দেয়নি। তো ওই দিন থেকে নানু যখনই বাজার থেকে ফিরতো, নানুর পিছনে নাকি কিছু একটা হাঁটতো, নানুকে নাকি ডাকতো, এরকম আর কি, মানে লাইক ভৌতিক একটা অলৌকিক ব্যাপার স্যাপার আছে না, ওই রকম হয়ে গেছে। এখন নানু মানে কয়েক সপ্তাহ যাওয়ার পরে ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে যে এরকম তো আগে হয় না, এখন কি হইতেছে, বা আমার এটা কি মনের ধোঁকা নাকি। তো আমার নানুর আম্মা নাকি ছিল আবার একটু পরেশগার ব্যক্তি, মানে নামাজ রোজা ভালো করতো, তারপরে মানে ইসলামের পথে একটু ভালো জ্ঞান ছিল তন্নির। তো নানু এটা অনেকদিন পর, প্রায় 2-3 সপ্তাহ পর ওনার আম্মাকে জানাইছে। তো ওনার আম্মা বলতেছে যে এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি কি এইসব ব্যাপারে কিছু জানি না, তো আমার একজন পরিচিত আছে ওনার কাছে বল। তো নানুর আম্মা উনি একজনকে বলে, তিনি আবার তালিম করে, গ্রামের ভাষায় তালিম বলে,
জানি না অন্য সব ভাষায় কি বলে। তালিম বলতে মানে উনি ভালো জ্ঞানদার, ইসলামের প্রতি জ্ঞানদার আর কি। মানে ইসলামের লাইক যেমন ছেলেদের মধ্যে যারা আলেম আছে, বিজ্ঞ ব্যক্তিত্ব ইসলামের, মেয়েদের মধ্যে যারা ওদেরকে বলে যারা তালিম করে ওদের কাছে শরণাপন্ন হয়। তো যেই মহিলা নাকি তালিম করতো উনি আবার জিনদের সাথে একটু মানে সম্পর্ক ছিল। তো ওই মহিলার কাছে গেছে, যাওয়ার পরে নানু আম্মা সব বলার পরে ওই মহিলার কি ওনার নানুকে দেখে বলতেছে যে ওরে তো জিনে আজর করছে, এরকম মানে সব ঘটনা আর কি বলছে, যে ওই দিন এই জায়গা দিয়ে আসছে এইটা হ্যাঁ বলছে। পরে বলতেছে যে এটা তো এইভাবে যাইব না, তো অমুক দিন ওই সময়ে আসতে হইব, আসলে জার ফুক করে তারপরে জিনটারে ডাইকটাই না কথা বলতে হবে। তো যেমন কথা ছিল ওইরকম ভাবেই নানু আর ওই 2-3 দিন বাজারে যায় নাই। তো যেই দিনের কথা বলছে বৃহস্পতিবার মেবি, নানুর কাছে আমার নানুরও তেমন করে মনে নাই, কিন্তু যতটুকু বলছে আর কি মেবি ওই দিনটা বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারে ওনার কাছে গেছে, যাওয়ার পরে এরকম সব আয়োজন করে জিনটারকে ডাকার চেষ্টা করছে। তো অনেকক্ষণ নাকি পরীক্ষা মানে অনেক সময়ের ব্যাপার ছিল। পরে 2-2.5-3 ঘন্টা পরে জিনটা নাকি আসছে। আসার পরে ওনার সাথে কথা বললো। উনি বলতেছে যে ওই সময় যে রাস্তা দিয়ে আসছে ওই টাইমে নাকি ওরা ওই জায়গায় বৈশা মানে কি জানি কাজ করতেছিল না, ওই জায়গায় ছিল, ওইটা আমার উনি সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই। ওরা নাকি ওই জায়গায় ছিল। তো আসার সময় ওদের ছায়া মারাইছে বা ওদের কোনো পথে ব্যাঘাত ঘটাইছে সাজের পথে। তো এই জন্যই নাকি উনি তার উপর বশ করছে ওনারে শাস্তি দেওয়ার জন্য। উনি পছন্দের যে গরুটা ছিল ওইটা নাকি উনি মারছে। তো নানু যেহেতু আলেমদার ব্যক্তিত্ব ছিল, মানে ইসলামের প্রতি ইয়ে ছিল, তারপরে ওই যে ব্যক্তি মানে ইয়েটার কাছে নিয়ে গেছে, উনিকে জিজ্ঞেস করলো যে তুমি ওরা কি পাইলে ছাড়বা। তো বলতেছে যে এরকম এলাকার মধ্যে লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হইব, ওনাদের 20 কেজির মতো মিষ্টি দিতে হইব, তারপরে নাকি আরো কি কি জানি বলছিল, আমার নানুর সঠিক মনে নেই, আমার তেমন ভাবে বলতে পারে না, কিন্তু নাকি অনেক খরচ ব্যয় ছিল। তো জিনটারে নাকি উনি বলছে যে ওরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, এত খরচ করতে পারবে না। তো বলতেছে যে খরচ করা লাগবে না। কে বলছে খরচ করতে, মানে একটু গম্ভীর টাইপ করে বলতেছে যে খরচ করা লাগবে না। তারপরে নাকি বলছে যে 20 কেজি মিষ্টি তো দিতে পারবো না, আমি অল্প মিষ্টি দেবো আর ওই এলাকার লোকজন কিছু দাওয়াত দিয়ে খাওয়াই দেবো। তো বলতেছে যে মিষ্টি কম দিলে হইব না, আমরা মানবো না। পরে নাকি 20 কেজি মিষ্টি নিছে আর এলাকার কিছু লোকজন দাওয়াত দিয়ে মিলাদ করায় তারপরে খাওয়াই দিছে। তো ভাই এটা ছিল আমার নানুর কাছ থেকে শোনা ঘটনা। উনি অনেক আগের ঘটনা, তো ওনার সঠিক মনে নাই। তো আমি যতটুকু শুনতে পারছি অতটুকু বলার চেষ্টা করছি। আমারও বলাটা মানে গুছানো হয় নাই, এক্সাইটেড হয়ে গেছি। ঘটনা বলার টাইমে হয়তো মানে যতটুকু শুনছি অতটুকু তো আর মনে থাকে না, বা ওইটা গুছানো ভাবে বলা সম্ভব হয় না, এক্সাইটেড লাগে। এই জন্য আর কি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি হয়তো গুছিয়ে বলতে পারি না, আর সময় একটু বেশি নিয়ে নিছি। আমার কাছে এমন আরো কিছু ঘটনা আছে নানুর কাছ থেকেই শুনছি। আমি পরবর্তী সপ্তাহে বা এর পরবর্তী সপ্তাহে বলার চেষ্টা করব। আশা করি সকলের ভালো লাগছে। আর জিন যেটা, ওইটা তো আমাদের বিশ্বাস করতে হবে, যেহেতু আল্লাহ নিজেই বলে দিয়েছে যে তিনি জিন এবং মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। তো আশা করি সকলে এই ঘটনাটা বিশ্বাস করবেন। আর বিশ্বাস করা না করাটা তো আপনার নিজস্ব একান্ত বিষয়, কিন্তু যে উপলব্ধি করে ঘটনাটা সেই বুঝে যে ঘটনাটা কি ছিল আর কিরকম চাপ তার উপর দিয়ে গেছে। ঠিক। তো এই বলে সকলের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই একটু সাবধানে থাকবেন। বর্তমানে যে প্যান্ডেমিকটা চলতেছে ওইটা থেকে সাবধানে থাকবেন, মাস্ক পরিধান করবেন। আশা করি সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ। তন্ময় আমাদের একজন নিয়মিত বন্ধু, আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন এবং আজকেও তিনি আমাদের সাথে যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরো যারা যুক্ত আছেন তাদের নামগুলো একটু বলে দিই। সালমান হোসেন কিছুক্ষণ আগে যুক্ত হয়েছেন, তিনি ঘটনা পাঠিয়েছেন, তার ঘটনাটি পড়ব পরের ঘন্টায়।
ইনফ্যাক্ট অডিওতে তিনি রেকর্ড করে পাঠিয়েছেন, সেটি আমি প্লে করে শোনাবো। সেই সাথে আরও যারা যুক্ত আছেন, শাহ আলম শরীফ, তাকে দেখতে পাচ্ছি, জাকারিয়া ইসলাম শুভ, সেই সাথে সাব্বিরকে দেখতে পাচ্ছি, তালহা আছেন আমাদের সাথে, রেইনড্রপ আছেন, তাকে দেখতে পাচ্ছি, আঁখিকে দেখতে পাচ্ছি আমি, সাব্বিরকে তো দেখতে পাচ্ছি অবশ্যই, যুক্ত আছেন তিনি। সাব্বির একটি ঘটনা আছে, সেটা আমি পড়ে শোনাবো। মজিদুল ইসলাম, এমডি জনি হাসান, তার ঘটনাটি অডিওতে পাঠানো ছিল, সেটা আমি আপনাদেরকে শুনিয়েছি। শান্ত আছেন আমাদের সাথে, কাউসার হোসেন আছেন, ফারজানা দোলাকে দেখতে পাচ্ছি যুক্ত আছেন, এসকে আলামিন, সেই সাথে আজিজুল হাকিম আছেন আমাদের সাথে যুক্ত। আজিজুল হাকিমকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকবার জন্য। আর সেই সাথে অন্য যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন তাদেরকে বলতে চাই যে তাবিজ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য সহজ, facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ। এখানে যুক্ত হলেই আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনার সেই ঘটনাটি আপনি শেয়ার করে দিতে পারবেন। ইনবক্সে পাঠালে সবচেয়ে বেশি ভালো হয়, যাতে করে সবাই একসাথে আমাদের আয়োজনটিকে উপভোগ করতে পারেন। আর যদি আপনি অডিওতে রেকর্ড করে পাঠাতে চান তাহলে আরো ভালো, তাহলে আপনার কণ্ঠটি আসলে সবাই একসাথে শুনতে পারলেন। আজিজুল হাকিম আছেন, তারও একটি ঘটনা আছে, সেটিও আমি শেয়ার করব। আশা করি যারা যুক্ত থাকবেন তাদের সবাইকে নিয়ে পরের ঘন্টাটা আরো অনেক বেশি উপভোগ্য হবে। facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আজকে যুক্ত হয়ে যাবেন এবং আজকের অডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন সব বন্ধুদের পেজে, ওয়ালে, বিভিন্ন গ্রুপে এবং অন্যান্য সব সোশ্যাল মিডিয়াতে। সুমি আছেন, সেই সাথে তামিও আছেন, সাভার থেকে ইরা আছেন, তাসনিমকে দেখতে পাচ্ছি, আবু বকর আছেন, কিবরিয়া, নুসরাত আছেন, শারমিন আছেন, আফ্রিদি আছেন, আয়াত আছেন, পূজা আছেন, সাবা আছেন, সেই সাথে রয়েছেন রাকিবুল, তাসনিম, আরো অনেক অনেক বন্ধু। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। তো এই ঘন্টা থেকে আমরা বিদায় নিচ্ছি, পরের ঘন্টায় ফিরবো। আর পরের ঘন্টায় যারা আজকের ঘটনা এখনো শেয়ার করেননি তাদের জন্য বলতে চাই যে পরের ঘন্টায় আরো অনেক রহস্য রোমাঞ্চে ভরা ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। আশা করি সেই ঘটনাগুলো আমরা শুনবো এবং আমাদের সাথে যারা যুক্ত থাকবেন তারাও তাদের জীবনের ঘটনা এই মুহূর্তে এক্ষুনি অডিওতে রেকর্ড করা শুরু করে দিন এবং আমার কাছে সেন্ড করে দিন, তাহলে সেটা আমার কাছে এসে পৌঁছাবে। আর যদি আপনি লিখে পাঠাতে চান সেটাও সম্ভব, আপনি লিখে পাঠিয়ে দিতে পারেন। সববার ঘটনা আমরা এক এক করে শুনতে চাই। facebook.com/capitalfm948 এই হচ্ছে আমার ঠিকানা। আর অনুষ্ঠান সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা আগে বলেছি, যদি কোনো তথ্য পরামর্শ থাকে সেটা আপনি চাইলে আমাকে লিখে জানাতে পারেন। তার জন্য ছোট্ট করে টেক্সট করলেই হবে। সেলফোনে SMS অপশনে গিয়ে টাইপ করবেন CFM স্পেস আপনার নাম সঙ্গে আপনার লোকেশন লিখে আপনার যে কোনো কমেন্ট পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। ফিরছি নতুন ঘন্টায়। Capital FM, a time check. It's 12 a.m. Straight from the center of the city, playing the best mix of music. 94.8 Capital FM. Turn the volume up, feel the magic. The beat goes on with fun and music. 94.8 Capital FM. Capital FM. করোনা ভাইরাস সচেতনতা। আমি ডক্টর মোহাম্মদ মাসুম, আমি পেশায় একজন মেডিকেল অফিসার। এই করোনায় হাজার হাজার মানুষ মারা গিয়েছে। এই মৃত্যুর সংখ্যা কমাতে আমাদের সাহায্য করুন। আপনার দায়িত্ব পালন করুন, ঘরে থাকুন। জনসচেতনতায় ক্যাপিটাল FM 94.8। Capital FM. তাবিজ। জি হ্যাঁ, একেবারে তাই। শুনছেন ক্যাপিটাল FM 94.8 শনিবারে বিশেষ আয়োজন তাবিজ। এই মুহূর্তে আমরা রবিবারে নতুন একটা দিনে নতুন ভাবে সবাইকে স্বাগত জানাচ্ছি তাবিজ অনুষ্ঠানে। জাহান অরণ্য যুক্ত আছে সঙ্গে। facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, যেখানে আজকের অডিও স্ট্রিমিং এই মুহূর্তে আপনি শুনতে পাচ্ছেন লাইভ। সব বন্ধুদের সাথে শেয়ার করে দিন, সবাই একসাথে আমাদের আয়োজনটি উপভোগ করবেন নিশ্চয়ই। এবারে আমি যার ঘটনা শেয়ার করতে চাই তার নাম শাহ আলম শরীফ, গোপালগঞ্জ থেকে যুক্ত আছেন। তার পাঠানো ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। বলছেন রাত
প্রায় 10টার কাছাকাছি। গ্রাম অঞ্চলে রাত 10টা মানেই গভীর রাত। গ্রামের রাস্তা দিয়ে আঁকাবাঁকা পথে হেঁটে যাচ্ছি। শীতের রাত, অনেক কুয়াশা পড়েছে। ফোনের লাইটের আলো বেশি দূর যাচ্ছে না। ফোনে তেমন চার্জও নেই, যে কোনো মুহূর্তেই হয়তো বন্ধ হয়ে যেতে পারে। রাস্তায় একটা মানুষও নেই, পুরো রাস্তা জনশূন্য। একটা অটো নেই যে অটো করে চলে যাব। আমি একাই আসছি, সাথে কেউ নেই যে তার সাথে কথা বলে বলে আমার গন্তব্যে পৌঁছাবো। আম্মুর কথা খুব মনে পড়ছে। আম্মুর কথা কেন অমান্য করতে গেলাম এখন বেশ টের পাচ্ছি। আপনারা হয়তো এতক্ষণ কিছুই বোঝেন নাই, তাহলে চলেন বুঝিয়ে বলি। আমি ইফাদ, আব্বু আম্মুর একমাত্র ছেলে। 1 সপ্তাহ পর আমার মামার মেয়ের বিয়ে, কিন্তু আমি আজ বিকালেই বাড়ি থেকে রওনা দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মামার বাড়ি আসতে প্রায় 5 ঘন্টা লাগে। আম্মু কয়েকবার মানা করেছিল, তবুও আমি চলে আসলাম। কেন জানি মামার প্রতি বা মামার বাড়ির প্রতি আলাদা টান আছে আমার। তাই তো আম্মুর হাজার বারণ দেওয়া সত্ত্বেও এসে পড়েছি। এসে তো পড়লাম মহা বিপদে। একদিকে শীতের রাত, অন্যদিকে জনহীন মানুষ ছাড়া গ্রাম। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা অটোর হর্ন শুনতে পেলাম। একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। যাই হোক, অটোটা আমার কাছে এসেই থেমে গেল। আমি বললাম, ভাই যাবেন? অটোওয়ালা নিশ্চুপ। আমি অটোওয়ালাকে নিশ্চুপ দেখে আবার বললাম, ভাই যাবেন? এবার অটোর ব্যক্তিটা আমার দিকে একটি ঘাড় ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলে, উঠুন। আমি অটোওয়ালাকে দেখে আমার শরীরে সব পশম দাঁড়িয়ে যায়, এক অজানা ভয়ে। আমি তেমন একটা ভয় পাই না, তাই আমিও আর কিছু না ভেবে উঠে পড়লাম। কেন জানি আমি না চাইতেও আমার কপাল থেকে অবিরাম ঘাম ঝরছে, কিন্তু কেন পড়ছে তা জানি না। কিছু দূর যেতেই দেখলাম রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটাকে দেখে অবাক হয়ে গেলাম। এখানে এত রাতে মেয়েটা কি করে? যাই হোক, একটা সঙ্গীত পেলাম। আমি রুমাল দিয়ে কপালের ঘাম মুছে তাকিয়ে দেখি ওই মেয়েটা আমার পাশেই বসে আছে। এবার আমি হচকচিয়ে গেলাম। হৃৎপিণ্ডটা ভয়ে প্রচন্ড রকম কাঁপছে। আমি জীবনে এত ভয় পাই নাই যতটা আজকে এই মুহূর্তে পেয়েছি। আমার পুরো মনে আছে অটোওয়ালা তো অটো থামায়নি, তাহলে এই মেয়েটা এখানে আসলো কি করে? আমি বুকের মধ্যে সাহস সঞ্চয় করে মেয়েটাকে বললাম, এক্সকিউজ মি। মেয়েটা নিশ্চুপ। আমি আবারও বললাম, এক্সকিউজ মি ম্যাম, আপনি কোথায় যাবেন? মেয়েটা উত্তর দিবে তো দূরের কথা, আমার দিকে একটু তাকিয়েও দেখছে না। হঠাৎ করে অটোওয়ালা কোষ একটা ব্রেক কষলো। আমি চারদিকে তাকিয়ে দেখি এটা শ্মশান ঘাট। পাশে চেয়ে দেখি মেয়েটাও নেই। ভয় আমার শরীর সব লোম দাঁড়িয়ে গেল। অটোওয়ালাকে দেখলাম শ্মশান ঘাটের ভিতরে যাচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যে কি করে ওইখানে গেল মাথায় তো কিছুই ঢুকছে না। হঠাৎ কিসের একটা শব্দ পেলাম, মনে হচ্ছে কেউ যেন কিছু চাবাচ্ছে। অটোর পিছনে কেউ হাড় চিবিয়ে খাচ্ছে। আমি ভয়ে ভয়ে অটোর পিছন থেকে নামি। অটো থেকে নামতেই শরীরের মধ্য দিয়ে শীতল বাতাস বয়ে গেল। আমি ধীরে ধীরে অটোর পিছনে যাচ্ছি। হাড় চিবানোর শব্দ ততই বেড়ে যাচ্ছে। আমি অটোর পিছনে আসতেই কাউকেই দেখতে পাচ্ছি না। অন্ধকারের কারণে, কিন্তু অবাক করার বিষয় হলো হাড় চাবানোর শব্দটা এখন আর শুনতে পাচ্ছি না। হঠাৎ করে শ্মশান ঘাট থেকে একটা মেয়েলি কণ্ঠে চিৎকার আসলো। আমি কোনো কিছু না ভেবে এক দৌড়ে শ্মশান ঘাটের ভেতরে চলে যাই, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে একটু আগে যে চিৎকার করছিল সে কে? আমি ভুলে গিয়েছিলাম আমি শ্মশান ঘাটের ভেতরে যাচ্ছি। সাহস করে তো চলে আসলাম, এখন তো যেতে পারছি না। মনে হলো আমার 2 পা মাটির সাথে আটকে গেছে। তবু অনেক কষ্টে জোরে জোরে পা চালিয়ে ধীরে ধীরে আসছি। হঠাৎ করে আমার মামার বাড়ির প্রতিবেশী আরিয়ান ভাইকে দেখলাম। আরিয়ান ভাইকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আরো বেশি অবাক হলাম আরিয়ান ভাইকে দেখার সাথে সাথে মাটির উপরে আমার আটকে থাকা পা দুটি মনে হয় কেউ একজন ছেড়ে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, আরিয়ান ভাই এখানে কি করছে? আমি আরিয়ান ভাই বলে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া দিচ্ছেন না তিনি। তাই আমি আরিয়ান ভাইয়ের কাছে গেলাম। আমার দিকে তাকিয়ে বলল, ইফাদ, আমার সব শেষ হয়ে গেছে বলে তিনি কান্না করছেন। আরিয়ান ভাইয়ের কণ্ঠটা অদ্ভুত শোনা যাচ্ছিল। আমি সেদিকে কান্নাতে জিজ্ঞেস করলাম, কেন ভাই, কি হয়েছে?
আরিয়ান ভাই বললেন, আমার বউ আজকে একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আরিয়ান ভাই এই কথাটা বলে অদ্ভুত সুরে কান্না করতে লাগলো। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো ভেবে পাচ্ছি না। তবু বললাম, বাড়ি যাবেন কখন? আরিয়ান বললেন, এখনো লাশ দাফন হয়নি। আমি বললাম, কি বলেন ভাই, এখনো লাশ দাফন করেননি? তাহলে আপনি এখানে কি করছেন? আরিয়ান ভাই আমার কথার কোনো উত্তর না দিয়ে বলল, চলো তোমাকে নিয়ে লাশটা দাফন করি। আমি কোনো কিছু না বলেই বললাম, আচ্ছা চলে। আরিয়ান ভাইয়ের পিছু যেতে যেতে দেখলাম একটা লোকের পাশে একটা লাশ। কাছে আসতেই আমি অবাক হয়ে যাই, সাথে অনেক ভয় পেয়ে যাই। আরে এই তো সেই অটোওয়ালা লোকটা, এখানে কি করে আসলো? আমি আরো বেশি অবাক হয়ে যাই লাশটাকে দেখে, কারণ লাশটার কেউ না, আমার পাশে বসে থাকা সেই মেয়েটা। ভয়ে আমি কয়েক কদম পিছিয়ে যাই, মুখ দিয়ে আমার কথাই আসছিল না। মনে হচ্ছে আমার হাত পা আমার সাথেও যেন বেইমানি করছে, আমার মতের বিরুদ্ধে কে কাজ করা শুরু করে দিয়েছে। আমার হাত দিয়েই দাফন করাটা সম্পন্ন হয়েছে, এটাও আমার মতের বিরুদ্ধে। কেন জানি মুখ দিয়ে আমার কোনো কথাই বেরোচ্ছে না। আরিয়ান ভাই বলল, ইফাত চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলে আসলাম সেই অটোওয়ালার গাড়িতে। সেখানে গিয়ে অটোতে বসলাম। অটো চলতে লাগলো। ভয়ে আমি নীরবে বসে আছি। আরিয়ান ভাই আমার সামনের সিটে বসে আছেন, আমি পেছনে বসে আছি। এই শীতে অনেক ঘেমে গেছে, তাই রুমালটা বের করে মুখমণ্ডলটা পরিষ্কার করার পর দেখলাম আমার সাথে সেই মেয়েটা বসে আছে, একটু আগে যাকে আমি কবর দিয়ে আসলাম। অসংখ্য ধন্যবাদ শরীফ এই ঘটনাটি শেয়ার করবার জন্য। প্রত্যাশা করছি ঠিক এভাবেই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং প্রত্যেক সপ্তাহে আপনার ঘটনা আমরা পেয়ে যাব এক এক করে। পরের ঘটনায় যাব। আমাদের সাথে যিনি যুক্ত আছেন ইন্তেজার তারিফ, তার ঘটনা শেয়ার করব এবং তারপরে অডিওতে যারা আজকে রেকর্ড করে পাঠিয়েছেন তাদের ঘটনাও আছে, সেগুলো আগে করে আপনাদের সামনে উপস্থাপন করব। ইন্তেজার তারিফ আছেন আমাদের সাথে, বলছেন ক্লাস 7 এর স্টুডেন্ট, আমার সাথে ঘটে যাওয়া একটা অবিশ্বাস্য ঘটনা শেয়ার করছে। আমি পশুপ্রেমী, পশু পালতে আমি ভীষণ ভালোবাসি। তো আমার বিড়াল, পশুর নাম দিয়েছিলাম মিশু, কারণ দেখতে অনেক সুন্দর ছিল। তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। যত বড় হচ্ছিল ওর স্বভাব আচরণ বদলাতে শুরু করে, আমার সাথে আমার পরিবারের সাথে খারাপ আচরণ করতে থাকে। সবাই সিদ্ধান্ত নেয় যে মিশুকে ঘর থেকে বের করে দেবে। একদিন আমার জরুরি কারণে স্কুল ছিল, আমি স্কুল শেষ করে বাসায় এসে দেখি মুশি আর এই পৃথিবীতে নেই। তারপর অনেকদিন কেটে যায়, প্রায় 1 বছর হয়ে গেছিল। আমি মিশুর কথা ভুলেই গিয়েছিলাম। তো একদিন আমার রাতের বেলা দোকান থেকে কিছু কিনে বাসায় আনতে বলেছিল। তো আমি দোকানে গেলাম। দোকান থেকে আসার সময় 2টা কুকুর আমায় ঘিরে ঘুমুর স্বভাবে আওয়াজ করছে, কিন্তু হঠাৎ তাদের আওয়াজ থেমে যায়। আমি চুপ করে সব দেখছিলাম। কুকুররা যেন সব অদ্ভুত কিছু দেখছে। পিছন থেকে একটা বিড়ালের আওয়াজ পেলাম, বুঝতে আর বাকি থাকলো না, আওয়াজটা চেনা চেনা লাগে। আমি কোথায় যে শুনেছি তার পরে মনে পড়লো এটা আর কেউ নয়, এ তো আমার মিশু। 1 বছর আগে মারা গিয়েছিল, আজকে তার প্রভু ভক্তির প্রমাণ দিল। আমি স্তব্ধ হয়ে অবাক দৃষ্টিতে পেছনে তাকিয়ে দেখলাম মাটিতে দেখছি বিড়ালের পায়ের ছাপ। আর কুকুরদের সামনে দিয়ে বেরিয়ে বাসার দিকে চলে এলাম। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ইন্তেজার তারিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য এবং আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। ঠিক এভাবেই যুক্ত থাকবেন অনেক অনেক ভালোবাসা নিয়ে। তাবিজ আমাদের শনিবারে বিশেষ আয়োজন, এই মুহূর্তে আমরা রবিবারে আছি যুক্ত। যারা আমাদের সাথে যুক্ত আছেন, এখনো 100-রও বেশি মানুষ একসাথে আমরা আমাদের আজকের আয়োজনটিকে উপভোগ করছি। আর একবার বলি, facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আজকে তাবিজ অনুষ্ঠানের অডিও লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। এবং আগেই বলেছি, শতাধিক মানুষ এখনো আমাদের সাথে যুক্ত আছেন। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। এই শীতের রাতেও তাবিজের প্রতি ভালোবাসা প্রদর্শন করে যুক্ত আছেন এবং প্রত্যাশা করব যাতে করে আজকের এই
তাবিজের অডিও স্ট্রিমিংটিকে আপনি শেয়ার করে দেন সব বন্ধুদের সাথে, সবাই যেন একসাথে আমাদের আয়োজনটিকে উপভোগ করতে পারেন। আমাদের পরবর্তী অডিও ক্লিপটি এবারে প্লে করতে চাই। সালমান হোসেন আমাদের সাথে যুক্ত আছেন। এর পরের অডিও ক্লিপটি চলুন শুনে নেওয়া যাক, তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমি একটা ভয়ানক কাহিনী বলতে চলেছি। সেটা আমার বাবার কাছ থেকে শোনা, আমার বাবার একজন রিলেটিভ দের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো যাই হোক ভাইয়া, কোনো একটা কারণে সেই জায়গাটির নাম উল্লেখ করলাম না। তো যাই হোক, ঘটনাটি বলে দিই। তারপর আমার যার সাথে ঘটনাটি ঘটেছিল ভাইয়া, তার পরিচয় এবং সম্পূর্ণ ঠিকানা আমি নির্দ্বিধায় গোপন করে রাখলাম ভাইয়া। তো ঘটনাটি ঘটে মানে অনুমান মেবি, আমি আসলে ভাইয়া ঠিকঠাক জানি না কয় বছর আগে ঘটনাটি ঘটেছে, তবে শুনেছিলাম 5-6 বছর, 10-20 বছর আগের ঘটনা এটা। তো যার সাথে ঘটনাটি ঘটেছিল সে মূলত ভাইয়া মানে একটা কাজে বা বিজনেস জব করতো। তো যাই হোক, তারা একটা বাড়িতে থাকতো ভাইয়া। সেই বাড়িটি প্রচন্ড পরিমাণে নির্জন ছিল ভাইয়া, আর প্রচন্ড পরিমাণে মানে দেখলে কেউ বলে দিবে, মানে কেউ হঠাৎ করে সেই বাড়িটা দেখলেই মানে ভয় পায়, কেননা সেই বাড়িটা খুবই ভয়ানক ছিল এবং দেয়াল ইট ঘেরা, পাথর ঘেরা, সব কৃত্রিম পরিবেশগুলো বেশ অন্যরকমই ভুতুরে অবস্থায় ছিল। দেয়ালগুলো ফাটা ফাটা অথবা কাগজকে কালো কালো রং দেওয়া সেরকম ছিল ভাইয়া। তো যাই হোক, সেই বাড়িটা খুবই প্রকৃত অর্থে ভয়ানকও ছিল ভাইয়া। সেই বাড়িটাতে আমার রিলেটিভদের সাথে মানে যে লোকটা ওই বাসায় বসবাস করতো তার নাম ছিল রতন মিয়া। তো তার ছাদে খুব আকারে মশলা বাটার শব্দ, রাতের 12টা বা 3টা বাজে দেখা গেছে যে খুবই জোরে জোরে মশলা বাটা হয়। তারপরে হচ্ছে বিভিন্ন মানে গাছগাছালি ভেঙে যাচ্ছে, কেউ রড ভাঙছে বা কেউ ইটটা পাথর এগুলো ভাঙছে বা সেরকম কিছু শব্দ হয়। তো সেরকম শব্দ খুব খুব করে বেশি বেশি হয়, বিশেষ করে রাতের 12টা বা 3টা, যখন ডেভিলস বা খারাপ জিনিসের আসর বেশি থাকে তখনই এই বিষয়টুকু মানে লক্ষ্য করা যায়। তো একদিন আমাদের আপন রিলেটিভ যার কথা বললাম রতন মিয়া, সে একদিন তার ছাদে মানে আওয়াজ পায় যেমন মশলা বাটার শব্দ, অনেক জোরে জোরে কি যেন মশলা বাটছে ছাদে। সেই তাও আবার রাতের 3টা বাজে। তখন সে খুব ঘাবড়ে গিয়ে ছাদে গিয়ে দেখে যে সেই মশলা বাটার লোকটা সে কোথাও কোনো মশলার মানে ঘ্রাণ পর্যন্ত নেই। মশলা বাটলার যে চিহ্নগুলো থাকে বা মশলার যে শব্দ হয়, হ্যাঁ, মশলার যে আশেপাশে দেখা যায়, মশলা পড়ে থাকা অবস্থায় দেখা যায়, তবে সেখানে কোনো মশলা তো দূরের কথা ভাইয়া, সেখানে কিছুই ছিল না ভাইয়া। তখন যাক প্রথম তার সাথে এরকম হয়েছিল, তখন সে বেশি একটা মানে ভাবেনি। তো সেদিনকার মতো কিছু হয়নি, তেমন কিছু হয়নি। তবে যখন সে ছাদ আটকাতে যায় নির্ঘাত, সে অবস্থায় মানে ঠক করে মানে ছাদের গেট বাজে আর কি। তো সেটি সে খুলে এবং দেখে যে কি যেন ঢিল মেরেছে। তো যাই হোক, সে রাতের ঘুমের কারণে সেখানে আর যাওয়া আসা করেনি। তখন সে বাসায় চলে যায় এবং হ্যাঁ, কোনো প্রকার কিছু মানে করে না সে। তখন সে বাসায় চলে যায় এবং ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে যাওয়ার পরে সেই রাতে কিছু হয়নি ভাইয়া, তেমন কিছু একটা হয়নি। তবে কাল হয়েছিল ভাইয়া। কালকে মানে তার এরকম হয়েছিল যে ঘরের আশেপাশে কি যেন ডাকছে তাকে কেউ, এই রতন এইভাবে কেউ ডাকছে ভাইয়া। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে মানে উপস্থাপন করার চেষ্টা করছি। তো সে শব্দ পায় তার আশেপাশে কি যেন তাকে নাম ধরে জোরে জোরে ডাকছিল। তো সেই সময় সে খুব ভয় পায় এবং ভয়ের সাথে সে জানলা খুলে, উইন্ডো জানালা এগুলো খোলার পরে দেখে যে সেখানে কোনো
লোক বা কিছু নেই। তখন সময় ছিল ভাইয়া রাত 12টা। তো সে ভাবে যে হয়তো তার মনের ভুল, হ্যালোসিনেশন হচ্ছে অথবা অন্য কিছু মানে সে ভাবছে, তাই চিন্তা ভাবনার কারণে বিশেষ করে এই ভুতুরে বিষয়ে লক্ষ্য করছে সে, সেটা ভেবে সে তত একটা পাত্তা দেয় না সেই বিষয়ে। তবে সেই সময় রাত 2টা কি 3টা ঠিক সেই টাইমে যখন রাতের মশলাটা শব্দ সে পরিলক্ষিত হয় বা শুনে, তখন সেই সময় ভাইয়া সে শুনতে পায় তাকে ছাদে অনেক জোরে জোরে রড ভাঙছে, অনেক জোরে জোরে, যেমন রড ভাঙা, বিভিন্ন ধরনের কাজ চারপাশে, যেমন বাড়ির চারপাশে কেমন একটা ভুতুরে ভুতুরে একটা গম্ভীর গলায় কি যেন বলছে, এই রতন এই রতন, আর চারপাশে বিভিন্ন প্রকার খারাপ মানে শব্দ, তারপর হচ্ছে কুকুরের ডাক, এগুলো সে শুনতে পাচ্ছে। সে খুব প্রচণ্ড ভয় পায়। তখন তার গা শুকিয়ে যায়। ঘুম থেকে উঠে সে মানে পানি খাওয়ার জন্য যখন উঠে, তখন দেখে যে তার চারপাশে মানে একটা অন্ধকার, বেশ অন্ধকার টাইপের মানে ছায়া, আমাদের চারপাশে যে থাকলে আমরা যেরকম লাগে বা যেরকম হয় আমাদের অনুভূতি বা ফিল হয়, তখন সেই অবস্থায় সেই জায়গায়ও ভাইয়া সেরকম হয়েছিল। তো যাই হোক, সে তখন মানে সে বিষয়টা খুব করে নেয় এবং ভয়ে সে তখনই হুট করে লাইটটা মানে জ্বালিয়ে রাখে এবং দেখার চেষ্টা করে যে তার আশেপাশে কি আসছে। সে তখন খুব রাগান্বিত হয়, স্বাভাবিক ভাইয়া, রাগান্বিত হওয়ার কথাই, কারণ তার বাসায় হুটহাট করে এই সকল রাতের বেলা বিশেষ করে এই সকল শব্দ হয়। সে খুব ভয় পায়। তো সেই কারণে সে বিশেষ করে ভয় পায়। তারপর হচ্ছে সে মানে ভয়ে সে জায়গায় দাঁড়িয়ে থাকে এবং পানি খায়। আমাদের বাসায় যে পানির মগ বা ফ্লাক্স থাকে, সেরকম ফ্লাক্সে সে পানি খেলো। খাওয়ার পরে লাইট অফ করে তারপরে শুয়ে পড়লো। তারপর কিছুক্ষণ পর আবার মনে হলো তার যে তার চারপাশে একটা অদ্ভুত কিছু শব্দ, যেরকম ভাইয়া খুব অদ্ভুত শব্দ, বলতে গেলে এক কুকুর বা শিয়াল ডাকলে যেরকম গম্ভীর শব্দ হয় বা ভয়ানক যে সকল শব্দ হয়, ঠিক সেরকমই অবিকল শব্দটা আবার হচ্ছিল। সে প্রথমে খুব বিরক্তি অনুসারে নেয় সেটা এবং বিরক্তির চোটে সে ছাদে ছুটে যায়। ছুটে যাওয়ার পর দেখে যে ছাদে প্রচুর পরিমাণে অনেক জোর ঝড় হচ্ছে আর প্রচুর পরিমাণে বাতাস ঝরছে। তারপর যেমন ভূমিকম্প হয়ে যাবে তার বাড়ি, সেই রকম অবস্থা হয়। তো সে মুহূর্তে খুব ভয় পায়। তাই বিশেষ করে সে বাড়িতে একা ছিল, তাই বেশি ভয় পায়। তারপর সে ভয়ে চোটে সেখান থেকে চলে দৌড় দিবে নাকি বাসে আসবে তার ঠিক থাকে না। সে খুব ভয়ে মানে দিন যায় তার, ভয়ে সে কি করবে না করবে তা বেহুশ হয়ে যায় ভাইয়া। তো সে প্রচণ্ড ভয় পায়, বিশেষ করে যখন আমাদের সামনে অশরীরী বা খারাপ জিন বা ভূত আমাদের সামনে আসে বা আসর করে, আমরা স্বাভাবিক খুব ভয় পাই। সেইভাবেই বিশেষ করে মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার বাসায় কেউ ছিল না, সে একা ছিল বাসায়। তো ভয়ে সে মানে বাসায় চলে যায়, কোনো মতে গেটটা মানে ছাদের গেটটা আটকিয়ে দেয়। আটকিয়ে দেওয়ার পরে মানে বাসায় ছুটে আসে, বাসায় ছুটে এসে বসে থাকে। ভয়ে সে মানে খুব পাগল হয়ে যাওয়ার মতো, সে কি করবে না করবে কিছু বুঝে না। এদিকে তার বাড়ির আশেপাশে মনে হচ্ছে যে কেউ মানে ফুটবল খেলে যেরকম আওয়াজ হয় না, সেরকম ধুম করে আওয়াজ হচ্ছে, ধুম ধুম করে মানে একটা ধ্বনি বা শব্দ উচ্চারণ হচ্ছে আর কি। সে খুব ভয়ে চোটে ভাইয়া, মানে কি করবে কি ভাববে সে, মানে প্রচন্ড ভয়ে, মানে তার গা গলা সব শুকিয়ে যাচ্ছিল। তখনই সে তার ফোনটা হাতে নেয়, হাতে নিয়ে তখনই ফোন দেয় ভাইয়া। বিষয়টা হাস্যকর হলেও মানে সে ফোন দেয় তার মানে বোনকে, তার বোন, তো তার বোনেরকে ফোন দেয়। তার বোন খুব ভয় পায় বা অনেক আশ্চর্য হয়। আশ্চর্য হওয়া স্বাভাবিক, কারণ এত রাতে কেউ কাউকে ফোন দিবে তা কখনো এক্সপেক্ট করা যায় না। তো সে প্রচণ্ড ভয়ে ভীতি নিয়ে তারপর তার বোনকে ফোন দেয়। ফোন দিয়ে সব খুলে বললো যে এরকম এরকম আমার বাসার আশেপাশে এরকম শব্দ হচ্ছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। তো তখন তার বোন মানে তার বাসায় ছুটে আসে। তার বোনে আসার পথে
তেমন কিছু একটা হয়নি, তবে বোন যখন বাড়িতে ঢুকে তখন তার বোনের গলা বা গা ভার হয়ে যায় ভাইয়া। তো গা পুরোপুরি ভার হয়ে যায় এবং তার বোন তাকে দেখে বুঝতে পারে যে সে খুব অস্বাভাবিকভাবে দিন চালাচ্ছে বা দিন কাটছে তার। তো তখন তার বোন তাকে বলে যে কি হয়েছে না হয়েছে। মানে তার বোন সেই রাতে মানে তাকে নিয়ে সে বাসা থেকে চলে যায়। তারপর সেই বাসা থেকে চলে হুজুরকে আনার পর তারপরে হুজুরে কথা বলল সেই জিনটার সাথে। সেখানে নাকি একটা জিন ছিল আর জিনটা নাকি অনেক সমস্যা করতো। তো জিনটা যেভাবেই হোক সেই বাড়ি থেকে যেতে চায় না। তারপর তাদের সেই বাসা ছেড়ে যেতে হয়। তারপর তারা ছেড়ে চলে যায় সেই বাসাটা। আর পরবর্তীতে তাদের কোনো সমস্যা হয় না ভাইয়া। এই ছিল ভাইয়া আমার ঘটনা, রিলেটিভদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ভাইয়া। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার নাম সালমান। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। নিলয় হাসান সাব্বিরের ঘটনাটি পড়ব বলেছিলাম আগেই, সেটি এবার শেয়ার করতে চাই। ইন দ্য মিন টাইম যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আরো একবার বলতে চাই, তাবিজ আপনার আমার আমাদের সবার আয়োজন। এই অনুষ্ঠানে সবারই কিন্তু সমান অধিকার রয়েছে। সবাই তার নিজের জীবনের ঘটনা এখানে শেয়ার করতে পারেন এবং তার মতামত এখানে প্রকাশ করতে পারেন। যে ভালোভাবে তার মতামত প্রকাশ করবেন সে তার ভালো মানসিকতার পরিচয় দিচ্ছেন, এবং যিনি খারাপ ভাবে তার মন্তব্য করছেন তিনি তার খারাপ মানসিকতার পরিচয় দিচ্ছেন। কিন্তু তার মানে এই নয় যে এই অনুষ্ঠান থেকে আমি কাউকে চলে যেতে বলবো, আমি কাউকে রাখবো না, বিষয়টা আসলে সেরকম নয়। আমি চাই প্রত্যেকেই থাকুন। আজকে যিনি ভালো বলছেন না তিনি হয়তো কালকে ভালো বলবেন। আজকে যিনি ভালো আচরণ করছেন না তিনি হয়তো নিজে বুঝবেন, বুঝে এক সময় তিনিও ভালো আচরণ করবেন। প্রত্যাশা সবার কাছে এটাই। এবারে আমাদের বন্ধুদের পাঠানো ঘটনায় চলে যেতে চাই। সালমানের অডিওটি আমরা শুনলাম। এবারে আমি নিলয় হাসান সাব্বিরের ঘটনাটি শেয়ার করছি। বলছেন, হ্যালো অরণ্য ভাইয়া, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি নিলয় সাব্বির। আমাকে আপনি হয়তো চিনে থাকবেন, কারণ এর আগে আপনাকে ঘটনা লিখে পাঠিয়েছিলাম। বিগত প্রায় 1-1.5 বছরের মতো আপনার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি। করোনাকালীন সংকটে আমাদের বাসস্থান অভিগমনের ফলে বেশি একটা সময় হয়ে ওঠেনি। যাই হোক, আবারও ফিরলাম সেই চিরচেনা তাবিজের অনুষ্ঠানের ভালোবাসায়। আমি কথা দীর্ঘ না করে একটা ঘটনা শুনাই আপনাদের। ঘটনাটি আমার এক সোশ্যাল মিডিয়ার বন্ধুর কাছ থেকে শোনা। সরাসরি ঘটনায় যাই। 1995 সাল, ময়মনসিংহ জেলার একটি প্রত্যন্ত গ্রাম এলাকা। বেশ সাজানো গোছানো প্রাণবন্ত একটি গ্রাম। সেখানে বাস করছিলেন সলিম মিয়া, যার ছদ্মনাম দিলাম। সেই নামে একজন 50 ঊর্ধ্ব ব্যক্তি। তাদের একটি সুতোর মিল ছিল যেখানে সুতো তৈরির কাজ চলত। প্রতিদিন সকাল 10টায় তিনি মিলে যেতেন এবং সন্ধ্যা 7টা-8টার মধ্যে বাসায় ফিরতেন। আর রাতে পাহারাদার হিসেবে 2 জন লোক ছিল যারা রাতে সেই মিলটি দেখাশোনা করত। হঠাৎ একদিন সলিম মিয়ার মিলে কাজের চাপ একটু বেশি থাকায় তাকে সেদিন মিলেই থাকতে হলো। সেদিন সন্ধ্যায় আবার তার বাসা থেকে খবর এলো যে তার স্ত্রী নাকি প্রচন্ড জ্বর, তাকে দ্রুত বাসায় যেতে বলেছে। সে খবর শোনার পর ও তার মিলে কাজটা আগানোর জন্য মিলে রয়ে গেল আরো 2 ঘন্টা। যখন রাত পুরোপুরি 10টা বাজে তখন সে তার 2 জন কর্মচারীদের রেখে দোকান থেকে ওষুধ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর বলে রাখা ভালো যে তাদের বাসা 8 ঘন্টার পথ, এবং সে বাসায় পৌঁছে তার স্ত্রী ওষুধ দিল এবং খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলেন। ততক্ষণে তার স্ত্রী কিছুটা সুস্থ হয়েছেন। তখন হঠাৎ সলিম মিয়ার মনে পড়ল যে আজ অনেক চাপ, তাই তাকে এক্ষুনি মিলে গিয়ে কাজে হয়তো যোগ দিতে হবে। তখন তিনি মিলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। রাত প্রায় 12:30 ছুঁই ছুঁই। তার স্ত্রী তাকে এত রাতে মিলে যেতে বারণ করল, কিন্তু সে মিলের কাজগুলো একটু এগিয়ে রাখার চিন্তা করে তার বাইসাইকেল নিয়ে বের হয়ে গেল তার কাজের উদ্দেশ্যে। সে যখনই সাইকেলটা নিয়ে বাসাটা পার হবে তখনই হঠাৎ যেন কোত্থেকে একটা কালো কুচকুচে বিড়াল তার সাইকেলের সামনে দিয়ে মেও মেও করে দৌড়ে চলে গেল। সলিম মিয়া কাজের চিন্তায় কোনো কিছু না ভেবেই রওনা দিল মিলের দিকে। গ্রামের মেঠো পথ
একটু একটু করে আগাতে থাকেন সলিম মিয়া। গ্রামে বৈদ্যুতিক লাইন তখনও না আসার কারণে সারা রাস্তা পুরো অন্ধকার থাকে, কিন্তু সেদিন ছিল জ্যোৎস্না রাত, তাই গ্রামের সোনালী ক্ষেতগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। সলিম মিয়ার মিলে যাওয়ার পথে ছোট একটা বাঁশ ঝাড় সামনে পড়ে। সেখান দিয়ে জ্যোৎস্না রাত থাকা সত্ত্বেও বড্ড অন্ধকার, তাই সলিম তার কাছে থাকা টর্চ লাইট অন করে সামনে আগাতে থাকেন। হঠাৎ যেন বাঁশ ঝোপের ওপর ঘূর্ণিঝড় নেমে আসলো, প্রচন্ড শব্দ। বাঁশ ঝাড়গুলো ঝড় বৃষ্টি ছাড়াই জোরে জোরে দোলতে লাগলো। সলিম মিয়ার মনে তখন ভয় নামক অনুভূতি সঞ্চার হতে লাগলো। এদিকে বাঁশ ঝাড় অনবরত হেলেই যাচ্ছে। এর মধ্যে আচমকা একটা বাঁশের কুঞ্চি ছুটে এসে তার বাইসাইকেলের টায়ারে লেগে টায়ারটা পাঞ্চার হয়ে গেল। এরপর তিনি বাইসাইকেল থেকে নেমে সাইকেল নিয়ে হেঁটে যেতে লাগলেন তার মিলের দিকে। এগোতে এগোতে দেখলেন বাঁশঝাড়টা কোনো মতে তিনি পার হলেন। বাঁশঝাড় পেরোতেই একটু সামনে পড়ে ছোট্ট একটা ব্রিজ। ব্রিজের নিচে বন্যার সময় অনেক পানি থাকে, কিন্তু এখন নিচে পুরো শুকনো। তো তিনি ব্রিজের উপরে উঠতে দেখলেন 15-20 বছর বয়সী একটা মেয়ে, চুলগুলো পায়ের গিরা পর্যন্ত, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। সেই মেয়েটি ব্রিজের রেলিং ধরে নিচে নেমে গেল, মাথা নিচু করে পা উপর করে। এটা দেখে সলিম মিয়া ভীষণভাবে ঘাবড়ে যান এবং ভয়ে তার পুরো শরীর ঘেমে যায়। এরপর তিনি ব্রিজের কোনায় গিয়ে তার হাতে থাকা টর্চ দিয়ে নিচে ধরতেই যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন সেই অদ্ভুত আকৃতির মেয়েটির চোখ দুটো পুরো সাদা বর্ণের, আর তার শরীরে ছিল কালো রঙের জামা। আর সেই মেয়ে আকৃতির অবয়বটি তার মিলের এক কর্মচারী শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে, আর মেয়েটির দাঁতগুলো ছিল নেকড়ে বাঘের মতো ধারালো। সে তার কর্মচারী শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে, আর তার মুখ দিয়ে রক্ত বের হয়ে সেই কর্মচারীর ক্ষতস্থানে টপ টপ করে পড়ছে। এটা দেখা মাত্রই সলিম মিয়া একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সকালে বাজারের লোকেরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। পরে জানতে পারে যে তার ওই কর্মচারী একটা দুর্ঘটনায় মারা গেছে। এরপর থেকে সলিম মিয়া মিলের কাজ বন্ধ করে দেয় এবং মিলটা বিক্রি করে দেয়। সে কখনো আর সেই ব্রিজে রাতে যায়নি, কখনোই না। ঘটনাটি শুনে সত্যি আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অর্ণব ভাই, এখন থেকে প্রতি সপ্তাহে আপনার তাবিজ অনুষ্ঠানে থাকবো। এখন থেকে আমাদের এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা আগামী সপ্তাহে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন, শীঘ্রই যেন সুস্থ হতে পারি। নিলয় সাব্বিরের জন্য আমরা অসংখ্য দোয়া করছি, তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং ঠিক এভাবেই আমাদের সাথে যেন যুক্ত থাকেন। জাকের ইসলাম শুভ আজকের অনুষ্ঠান তার ভাল লাগছে বলছেন এবং প্রতি সপ্তাহে যুক্ত থাকবেন নিশ্চয়ই, সেটা প্রত্যাশা করি। ঠিক এভাবেই আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। facebook.com/capitalfm 948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ। এখানে যুক্ত হয়ে আপনি আজকের তাবিজ অনুষ্ঠানে আপনার নিজের জীবনের ঘটনা শেয়ার করতে পারেন। সেই সাথে আপনি কারো কাছ থেকে ঘটনা শুনেছেন এমন কোন ঘটনাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। যাই হোক, বলেছিলাম আজিজুল হাকিম আমাদের পরবর্তী বন্ধু, তার ঘটনা শেয়ার করব। আজিজুল হাকিম বলছেন, আসসালামু আলাইকুম অর্ণব ভাইয়া, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। গত 2 বছর ধরে তাবিজ শুনি, কখনো ঘটনা পাঠাতে পারি নাই, এই প্রথম ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি হচ্ছে আমার বন্ধু সাগরের। আমরা যখন একসাথে গ্রামের কলেজে ভর্তি হলাম তখন ও একটি মেয়েকে পছন্দ করে। মেয়েটা অনেক সুন্দরী ছিল। আমি বললাম তাহলে মেয়েটাকে প্রস্তাব দে। ও অনেক সাহসী ছিল, ও মেয়েটাকে বলে, কিন্তু মেয়েটা রাজি হয় না। তখন ও আমাকে বলে আমি ওকে ভালোবাসি। আমি বললাম বন্ধু জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, কিন্তু ও কিছুতেই মানতে চায় না। ও আমাকে কিছু না বলে এক কবিরাজের কাছে যায় এবং বলে, আপনি যদি এই মেয়েকে কোনোভাবে আমার প্রতি ভালোবাসা জাগ্রত করাতে পারেন, আপনি যত টাকা চান আমি তত টাকাই আপনাকে দেব। তখন কবিরাজ বলে,
টাকা তো বড় কথা না, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এবং সে কথা শুনেও রাজি হয়ে যায়। তখন কবিরাজ বলে, তোমাদের সামাজিক কবরস্থান থেকে একটি নতুন কবর এবং সেই নতুন কবর থেকে একটি কাফন থেকে এক টুকরো কাপড় নিয়ে আসতে হবে রাত 3টায়। যদি তুমি রাজি হও তাহলে আমি কাজ করব। রাত 3টায় একা একটি নতুন কবর খুঁড়তে থাকে এবং ব্লেড দিয়ে এক টুকরো কাপড় কেটে নেয়। যখন কবরস্থান থেকে বের হয় তখন পিছন থেকে কে যেন ওকে ডাকতে শুরু করে, পাত্তা না দিয়ে এক দৌড় দিয়ে বাসায় যায় এবং সকালে কবিরাজকে দেয়। ওই কাপড়টা দেয় এবং কবিরাজ বলে, আরেকটা কাজ করলে মেয়েটাকে পাবি। সাগর বলে, আপনি বলেন কি কাজ, আমি করতে রাজি আছি। তখন কবিরাজ বলে, ওই বট গাছটা থেকে রাত 1টা একটা পাতা আনতে হবে, এবং ও সেটাতেও রাজি হয়ে যায়। কিন্তু ভুল করে যে মেয়েটাকে ভালোবেসে মেয়ের কণ্ঠ শুনে পেছন ফিরে তাকায়, তখনও একটি লম্বা কালো জুব্বা পরা মানুষকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে এবং ওকে মানুষ ওর বাসায় নিয়ে আসে, সব ঘটনা খুলে বলে। এই কথা শুনে গ্রামের লোকজন প্রথমে ওই কবিরাজকে গ্রাম থেকে বের করে দেয়, কারণ কবিরাজ টাকার জন্য মানুষকে বোকা বানাতো। এবং বন্ধু সাগর পড়ালেখা শেষ করে একটি চাকরি পায় এবং ওই মেয়ের বাসায় প্রস্তাব দিলে তাদের বিয়ে দেয়। এখন ওরা সবাই ভালো আছে। আমাদের জন্য সবাই ওর জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম অর্ণব ভাই। ওয়ালাইকুম আসসালাম আজিজুল হাকিম। অনেক ধন্যবাদ। এই ঘটনাটি আগেও আমি একবার শুনেছি, আমি বোধহয় পড়েছি, ওকে একজন আমাকে পাঠিয়েছিলেন, আজকে আবার পাঠিয়েছেন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য। facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন প্রত্যাশা করি। সেই সাথে অনুষ্ঠান সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা যদি থাকে সেটাও কিন্তু আপনি চাইলে শেয়ার করতে পারেন, আমাদের কাছে সেটা এসে পৌঁছে যাবে। তবে যে অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নেব, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার কথা হবে প্রত্যাশায়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, শুনতে থাকুন ক্যাপিটাল FM 94.8। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।